আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্ম এসিএস এর ফেসবুক গ্রুপ এএসডি অপার্স স্টুডেন্ট গ্রুপের পক্ষ থেকে আমাদের লাইভ ইংরেজি ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আমি আসি মির্জালাল সুমন। আমাদের আজকের ক্লাসটাতে আমরা ইনশাআল্লাহ আপনারা যে টপিকটা সবচেয়ে বেশি চেয়েছিলেন যে এই টপিকটার উপরে ক্লাস যেন করানো হয়, আমাদের আজকের ক্লাসে আমরা সেই টপিকটা অর্থাৎ মডিফায়ার্সটাকে আমরা ইনশাল্লাহ একটা ক্লাসে পুরো কমপ্লিট করে ফেলবো। ওকে, এটা একটা ছোট ক্লাস বাট ওয়ান শর্ট ক্লাস হিসেবে আপনারা পাচ্ছেন ইনশাল্লাহ। তাই আচ্ছা, ওকে, আসেন। সো টুডে উইল টক অ্যাবাউট দ্য টপিক নেম মডিফায়ার্স। আমাদের আজকের এই টপিকটাতে অনেকে ভাবতে পারেন যে ভাইয়া শুধুই কি মডিফায়ার হবে? না, শুধু মডিফায়ার হবে তা না। আমাদের আজকের এই টপিকটাতে এক ঢিলে আপনি অনেকগুলো পাখি মারতে পারবেন। হ্যাঁ, এই অনেকগুলো পাখি বলতে কি বোঝাচ্ছে? আপনি আজকের ক্লাসটাতে মডিফায়ার শেষ করে ফেলবেন ইনশাআল্লাহ। আপনি আজকের ক্লাসটাতে উইথ ক্লুজ যে থাকে, উইথ ক্লুজগুলো শেষ করতে পারবেন। আজকের এই ক্লাসটাতে আপনি উইদাউট ক্লুজ এটাও শেষ করতে পারবেন। তার মানে বলতে পারেন আমাদের এক ক্লাসে মানে এক ঢিলে 3 পাখি আর কি। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ। অনেকে অনেক জায়গা থেকে যুক্ত হয়েছে, কমেন্ট করছেন। তাহলে আসেন আমরা খুব বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাই। ঠিক আছে ডিয়ার? আচ্ছা, একটা বেসিক তথ্য দিয়ে আপনাদেরকে শুরু করি। তথ্যটা হচ্ছে আপনাদের মেবি জানা আছে, আলহামদুলিল্লাহ, জানা থাকলে ভালো, না থাকলে আরও বেশি ভালো, কোনো প্রবলেম নাই। একদম বেসিক থেকে শুরু করছি আমরা। তো দেখেন, আপনারা হয়তো জানেন ভার্বের সাথে আমরা যখন ইআর যোগ করি সেটার ভার্ব থাকে না, সেই জিনিসটা হয়ে যায় নাউন এজেন্ট। হ্যাঁ, এটাকে বলা হয় নাউন এজেন্ট। আমরা অনেকে শুধু নাউন বলি আর কি। তা নাউন এজেন্টটা কি? নাউন এজেন্ট হচ্ছে ভার্ব সম্পন্নকারী, ভার্ব সম্পন্নকারী নাউন। তো ভার্ব সম্পন্নকারী নাউন আবার কি জিনিস, তাই না? আসেন দুর্দান্ত উদাহরণের মাধ্যমে দেখে নেই। ক্লাসটাতে জাস্ট একটু মনোযোগ সহকারে যদি দেখেন ইনশাল্লাহ আজকের পরে মডিফায়ার তো দূরের বাদ, হ্যাঁ, আপনার উইথ ক্লুজ উইদাউট ক্লুজ এই টপিকগুলোতেও দেখবেন যে মানে কত চমৎকার ওয়েতে আপনি 3টা টপিক কভার করতে পারেন। আচ্ছা, তো যেমন দেখেন আমি একটা ভার্ব লিখলাম প্লেই। আমরা জানি প্লেই মানে হচ্ছে খেলা অথবা খেলা করা, তাই তো? খেলা করা। তো আপনি যখন এটার সাথে একটা ই আর যোগ করে দিচ্ছেন তখন কিন্তু ভার্ব ছিল নাউন হয়ে যাচ্ছে। তো বাংলা কি? খেলোয়াড়। ধরেন আপনাকে একজন জিজ্ঞেস করলো যে ভাইয়া খেলোয়াড় কি, আপনি কি বলবেন? তুমি খেলোয়াড় চিনো না? যে খেলে সে খেলোয়াড়। আচ্ছা, এইবার আসেন আমরা যদি বলি টিচ, টিচ মানে শিক্ষা দেয়া, সাথে একটা ইয়ার যোগ করেন টিচার। টিচার কি জিনিস? যে শিক্ষা দেয়। সিমিলারলি যেই শব্দটা আমরা মানে একটা শব্দ ধরছি আমরা, এটা হলো মডিফাই। এই শব্দটা একটা ভার্ব, এর মানে হলো তথ্য দেয়া। খেয়াল করেন, মডিফাই মানে হলো তথ্য দেয়া। তো আমরা যখন এই মডিফাই শব্দটার সাথে একটা ই আর যোগ করি তখন এটা আই ই আর হয়ে যায়, এটা হয়ে যায় নাউন এজেন্ট। হ্যাঁ, এর বাংলা হয়ে যায় তখন যে তথ্য দেয়। খেয়াল করেন, তবে আমরা এটাকে যে বলবো না, আমরা বলবো যা তথ্য দেয়। তার মানে আমরা বলতে পারি মডিফায়ার ইজ সামথিং দ্যাট গিভস ইনফরমেশন। ওকে, মডিফায়ার হলো এমন একটা কিছু যা আপনাকে তথ্য দিবে। ওকে, আচ্ছা, তাহলে মডিফায়ারের কাজ কি? মডিফায়ারের কাজ হচ্ছে তথ্য দেয়া। এখানে আমরা যে বললাম না, কেন যে বললাম না? কারণ মডিফায়ার তো ব্যক্তি হচ্ছে না, তাই না? এবার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখেন, তথ্য দেওয়ার যেই কাজটা আমরা এটা সামনেও দিতে পারি, আবার আমরা এই তথ্যটাকে পেছনেও দিতে পারি। ধরেন আমরা একটা বাক্য লিখলাম যে রানা বট সাম ম্যাঙ্গোজ। দেখেন আমাদের বাক্যটা শেষ। ম্যাঙ্গোটা হলো আমাদের রুট ওয়ার্ড বা হেড ওয়ার্ড। হ্যাঁ, রুট ওয়ার্ড বা হেড ওয়ার্ড কাকে বলা হয়? যে ওয়ার্ডটাকে আমরা মডিফাই করি অথবা যে ওয়ার্ডটা সম্পর্কে আমরা তথ্য দিই সেটাকে বলা হয় রুট ওয়ার্ড কিংবা হেড ওয়ার্ড। ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট দেখেন, বাক্যটা আমরা এখানে শেষ করে দিতে পারতাম যে রানা কিছু আম কিনলো। এখন আমরা চাচ্ছি যে এই আম সম্পর্কে তথ্য দিব। ধরেন আমি বললাম যে রানা কিছু আম কিনলো, আপনি জিজ্ঞেস করলেন ভাই আম, তা তো বুঝলাম, তা কেমন আম বা কিরাম আম? আমরা বললাম দাদা শিরাম আম, মানে পাকা আম। এই যে দেখেন আমরা লিখলাম এখানে একটা শব্দ, এটা হচ্ছে রাইপ, তাই না? তাহলে দেখেন তো রাইপ মানে কি? পাকা। পাকা শব্দটা কার সম্পর্কে তথ্য দিচ্ছে? দিচ্ছে ম্যাঙ্গোজ সম্পর্কে। সো এইটা ম্যাঙ্গোর মডিফায়ার। এখন এই যে রাইপ বা পাকা শব্দটা আপনি যদি এইখানে লিখতেন, খেয়াল করেন
আপনি যদি এভাবে লিখতেন যে রাইপ রানা বট সাম ম্যাঙ্গোজ, পাকা রানা কিছু কাঁচা আম কিনলো, তাই না? আচ্ছা, এই বাক্যটাতে পাকছে কে? হ্যাঁ, পাকছে কে বলেন তো? আম পাকছে নাকি রানা পেকে গেছে? রানা তো পাকবে না, ঠিক আছে? আচ্ছা, তার মানে আপনি যখন কাউকে মডিফাই করবেন বা তথ্য দিবেন, মূলত যার তথ্য তার সামনে দিবেন। আপনি যদি রানার সামনে দিয়ে দেন, তাহলে আমের পরিবর্তে, কাঁঠালের পরিবর্তে আপনি রানারে পাকাই ফেলছেন। এইটাকে বলা হয় ড্যাংলিং মডিফায়ার। কোনো একটা ক্লাসে আমরা ড্যাংলিং মডিফায়ার নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তাহলে আমাদেরকে এখানে কি লিখতে হবে? আমরা রাইপ শব্দটা ঠিক এই জায়গাটাতে লিখব। এখন দেখেন তো, এই রাইপ শব্দটা একটা তথ্য কিনা? তথ্য। কার তথ্য? আমের তথ্য। তথ্য মানে হলো মডিফায়ার। এইটাই হলো একটা মডিফায়ার। এই মডিফায়ারটা আমের সামনে বসছে নাকি পেছনে বসছে? ডেফিনেটলি সামনে বসছে। তাহলে সামনে বসলে এই ধরনের মডিফায়ারগুলোকে বলা হয় প্রি মডিফায়ার। আমরা চাইলেই তথ্যটাকে বাদ দিতে পারি, আবার যদি দেই তাহলে আমরা একটু বেশি তথ্য পাচ্ছি। ওকে, এইবার আমরা এখানেই বাক্য শেষ করে দিতে পারতাম যে রানা কিছু আম কিনলো। এখন ধরে নেন আপনাদের মধ্যে একজন প্রশ্ন করতেছেন যে ভাই, এই যে রানা আম কিনলো, তা সে কোথাকার আম কিনলো? বরিশালের আম, নোয়াখালীর আম, নাকি রাজশাহীর আম? তখন আমরা বলতে পারি রানা বট সাম ম্যাঙ্গোজ অফ রাজশাহী। এই যে দেখেন, অফ রাজশাহী, বাংলা হলো কি? রাজশাহীর। এই রাজশাহীর তথ্যটা আপনি মূলত কার সম্পর্কে পেলেন? এতটুকু তথ্য আম সম্পর্কে পেলেন। আপনি আবার ভুলেও কিন্তু এইভাবে লিখেন না যে রানা অফ রাজশাহী, সেক্ষেত্রে বাংলাটা হয়ে যেত রাজশাহীর রানা কিছু পাকা আম কিনলো। ভাইরে, রানা রাজশাহীর না, আমগুলা রাজশাহীর। অর্থাৎ আমরা যখন কাউকে মডিফাই করি, সাধারণত প্রি মডিফায়ার হলে মডিফায়ারটাকে তার পূর্বে লিখি, পোস্ট মডিফায়ার হলে অর্থাৎ যখন তথ্যটা পরে আসে তখন তাকে বলা হয় পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ার হলে যাকে মডিফাই করি আমরা তার পেছনে লিখি। যদি তার পেছনে না লিখে অন্য কোনো ওয়ার্ডের আগে পিছিয়ে লিখে ফেলি, তখন এটাকে বলা হয় মিসপ্লেসড। কেন মিসপ্লেসড? কারণ আমি প্লেসটাকে মিস করে ফেলছি। ওকে, সো আমরা আজকে আর মিসপ্লেসড মডিফায়ার নিয়ে কথা বলবো না, আমরা কথা বলবো প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার নিয়ে। ঠিক আছে? সো আমরা আসেন একটু নড়ে চড়ে বসি। এখন আমরা যে আলোচনা শুরু করবো ইনশাল্লাহ, এটা দেখার পর আপনার এই ইহকালে আর কখনো মডিফায়ার রিলেটেড প্রবলেম থাকবে না। ঠিক আছে ডিয়ার? তো আমরা চলে আসছি মডিফায়ার্সে। এই যে আপনাদের জন্য লিখে রাখছি আমি যে মডিফায়ার শব্দের অর্থ হলো অতিরিক্ত তথ্য দেয়া বা তথ্য দেয়া। তো সাধারণত মডিফায়ার হলো সেই সকল ওয়ার্ড বা ফ্রেজ যারা অন্য কোনো ওয়ার্ড বা ফ্রেজ সম্পর্কে তথ্য দিয়ে থাকে। এখন কোনো ওয়ার্ড বা ফ্রেজের আগে এবং পরে তথ্য দেওয়ার ভিত্তিতে আপনি মডিফায়ারগুলোকে দুই ভাগে ভাগ করতে পারবেন। খেয়াল করবেন প্লিজ। যদি সামনে তথ্য দেন তাহলে প্রি মডিফায়ার, আর যদি পেছনে তথ্য দেন তাহলে পোস্ট মডিফায়ার। আর যদি ভুল জায়গায় তথ্য দেন তখন এটাকে বলা হয় ড্যাংলিং মডিফায়ার। এটারই আদর করে কেউ কেউ নাম দিয়েছে মিসপ্লেসড মডিফায়ার্স। ওকে, সো আমরা তো ভুল করব না, আমরা রুলে থাকবো। ঠিক আছে? এই জন্য আমরা প্রি এবং পোস্ট এই দুইটা ক্যাটেগরির মডিফায়ার নিয়ে এখন কথা বলবো। তাহলে আসেন, আমরা সাধারণত যেই ওয়ার্ড বা ফ্রেজটাকে মডিফাই করব আমরা এটাকে বলতে পারি রুট ওয়ার্ড বা রুট ফ্রেজ। কেউ কেউ এটাকে বলে হেড ওয়ার্ড বা হেড ফ্রেজ। ওকে, আমি এটা আমার পার্সোনাল টেকনিকে, আমি 2016-17 থেকে ঠিক এই টেকনিকেই পড়াই আর কি। আপনারা আমাদের পুরোনো দিনের ভিডিওগুলোতে গেলেও দেখতে পাবেন আনলক ইংলিশে। তো একটু খেয়াল করেন, আমরা প্রি মডিফায়ার শিখবো 4 রকমের। ঠিক আছে? আমরা 4 রকমের প্রি মডিফায়ার শিখবো, 4 রকমের পোস্ট মডিফায়ার শিখবো। এই 4-4-8 রকম শেখার পর আপনার ইনশাআল্লাহ 99% কাভার হয়ে যাবে। কোনো টপিকে কেউ কখনোই বলতে পারে না যে আমি 100-তে 100%ই পারি। ঠিক আছে ডিয়ার? আসেন তাহলে আমরা একটু দেখে নিই প্রি মডিফায়ারে কি আছে। আছে এফটিএস। এই এফটিএস আবার কি জিনিস? হ্যাঁ, ফাল্গুনি, তামান্না, সুমাইয়া না, এটা কি আমরা একটু পরে দেখতেছি। এরপরে পিসি। অনেকে ভাবে পিসি মানে মনে হয় দাদা প্রিয়াঙ্কা চোপড়া। ভাই, এটা প্রিয়াঙ্কা চোপড়াও না। যাচ্ছি ধাপে ধাপে আলাপ আলোচনা হবে। হ্যাঁ, তারপরে ডেমনস্ট্রেটিভ, এরপরে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। কিছু কিছু ক্ষেত্রে এটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজও হয়। ওকে ডিয়ার? তাহলে খেয়াল করেন, এফটিএস, পিসি, ডেমনস্ট্রেটিভ আর প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এরপরে যে বিষয়টা আসতেছে পোস্ট মডিফায়ারে আমরা আরও 3টা আইটেম পাবো, 4টা আইটেম পাচ্ছি। একটা হলো প্রেপোজিশনাল ফ্রেজ, দেন ইনফিনিটিভ, অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল, এরপরে অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশন। এগুলো নিয়ে কথা হবে ইনশাল্লাহ। এবার
আমরা তাহলে প্রি মডিফায়ারে চলে যাচ্ছি। প্রি মডিফায়ারের কাজ হচ্ছে তথ্য সামনের দিকে যুক্ত করা, পোস্ট মডিফায়ারের কাজ হচ্ছে তথ্য পেছনের দিকে যুক্ত করা। জাস্ট খেয়াল করেন, মূল মজাটাতে আমরা এখন দেখতেছি আর কি। আচ্ছা, তাহলে আমরা এখন শুরু করতেছি প্রি মডিফায়ার। এখন আমরা সব তথ্য সামনে অ্যাড করব, এখন পেছনে কোনো তথ্য থাকবে না। আচ্ছা, আমরা এখন যেই প্রি মডিফায়ারটা দেখব, এটাকে আমি মানে আমার পার্সোনাল টেকনিকে বলি আর কি এফটিএস। হোয়াট ডাজ এফটিএস মিন? এফটিএস স্ট্যান্ডস ফর, এফ দিয়ে আমরা বোঝাচ্ছি ফ্রন্ট। তো বর্তমানে যারা স্মার্টফোন চালান আপনারা ফ্রন্ট এবং ব্যাক এই শব্দ দুটো খুব ভালোভাবেই চেনেন, তাই না? ফ্রন্ট মানে হলো সামনে, ব্যাক মানে হলো পেছনে। তাহলে এফটিএস মিনস ফ্রন্ট টাইপ সাপোর্টার্স, অর্থাৎ আমরা এখন সামনের দিকে সাপোর্ট করা শিখব। কাকে? অফ নাউন। উল্টা দিক থেকে বললে আপনি যদি বলেন তাহলে আসতেছে এরকম যে নাউনের সামনের দিকের সাপোর্টার। এখন আমরা যে জিনিসটা দেখব, এইটা দেখার পর, আই রিপিট, এই তথ্যটা দেখার পর আপনার গ্যাপ ফিলিংয়ের 60 থেকে 70% জাস্ট এক রুলে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, গ্যাপ ফিলিংয়ের। তো জাস্ট একটু খেয়াল করেন, মজা শুরু হচ্ছে এখন। আপনি যদি কোনো নাউনকে, আই রিপিট, আপনি যদি কোনো নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করেন, সেই কেমন প্রশ্নের উত্তরটা যদি নাউনের সামনে চলে আসে, ড্যাম শিওর থাকেন সেই ওয়ার্ডটা অ্যাজেক্টিভ হয়ে যাবে। আবার অ্যাজেক্টিভকে আপনি যদি কেমন দিয়ে প্রশ্ন করেন, এই প্রশ্নের উত্তরটা অ্যাজেক্টিভের সামনে যদি পান, তাহলে এটা মোটামুটি আপনি শিওর হয়ে যাবেন এটা একটা অ্যাডভার্ব। তাহলে দেখেন, নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করে যদি সামনে উত্তর পান সেটা অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভকে কেমন দিয়ে প্রশ্ন করে যদি উত্তরটা সামনে পান তাহলে সেটা অ্যাডভার্ব, অ্যাডভার্বকে প্রশ্ন করা যাবে না। আমরা আবার নাউনের কাছে চলে আসছি। নাউনকে অনেকগুলো প্রশ্ন করা যায়, আমরা আপাতত ছোটোখাটো কয়েকটা প্রশ্ন লিখতেছি। কয়টি, কি পরিমাণ, কার, কোনটি, কোনগুলো, হ্যাঁ আমি ইত্যাদি লিখে দিলাম। এই প্রশ্নগুলো আপনি কাকে করবেন? নাউনকে। এই প্রশ্নের উত্তরে যা পাবেন সেটাই হবে ডিটারমিনার। এখন অনেকের মাথায় প্রশ্ন আসে যে ভাই আমি তো খাতায় ডিটারমিনার চিনতে আমার কষ্ট হয়, আমি কিভাবে ডিটারমিনার চিনব? আপাতত আমি জাস্ট আপাতত কয়েকটা ডিটারমিনার্স লিখে দিচ্ছি আপনাদেরকে। আপনারা আপাতত মাথায় রাখেন, অ্যাজ ওয়েল অ্যাজ সুযোগ থাকলে খাতায়ও রাখেন। এটা অত্যন্ত কার্যকর একটা টেকনিক। দেখেন, দুনিয়ার যত সংখ্যা আছে, সেটা পূর্ণ সংখ্যা হোক, ভগ্নাংশ হোক, বাস্তব সংখ্যা হোক আর জটিল সংখ্যা হোক, সংখ্যা মানেই ভাই সেটা ডিটারমিনার। এরপরে দুনিয়ায় যত পরিমাণ আছে সব ডিটারমিনার, যত আর্টিকেল আছে সব ডিটারমিনার। হ্যাঁ, যত পজেসিভ কেস আছে, হোয়াট ডাজ পজেসিভ কেস, এইটাকেই আমরা সংক্ষেপে একটু আগে পিসি বলে আসছি, যেটাকে মজা করে বলছি যে বাবা এই আবার প্রিয়াঙ্কা চোপড়া ভাইবেন না। পিসি মানে হলো পজেসিভ কেস, কেউ কেউ এদেরকে বলে পজেসিভ অ্যাডজেক্টিভ। আপনি তাকে যে নামেই ডাকেন জিনিস কিন্তু একটাই। পজেসিভ কেস কোনগুলো? এই যে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার ইত্যাদি। এরপরে জাস্ট এক নজর একটু মনোযোগ সহকারে দেখেন, একটু পরে বুঝতে পারবেন যে মানে এই জিনিসগুলো কতটা কার্যকর। হ্যাঁ, ডেমনস্ট্রেটিভ, 4টা ডেমনস্ট্রেটিভ আছে বাবা, আমি জাস্ট 2টা লিখলাম, দিস, দিস। হ্যাঁ, একটু পরে সব পাবেন। এরপরে আছে ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউটিভ 4টা, তাই না? ইচ, এভরি, আইদার, নাইদার। তা আমি জাস্ট 2টো লিখলাম। আপনি মাথায় রাখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা, টিজি। টিজি মানে হলো ট্র্যাডিশনাল গ্রামার। ট্র্যাডিশনাল গ্রামার অনুসারে সব ডিটারমিনারই অ্যাজেক্টিভ, কিন্তু সব অ্যাজেক্টিভই ডিটারমিনার নয়। So all the determiners are adjectives, but all the adjectives are not determiner according to traditional grammar. Traditional grammar আমাদেরকে বলতেছে যত ডিটারমিনার আছে সব অ্যাডজেক্টিভ, কিন্তু যত অ্যাডজেক্টিভ আছে সবগুলোরে আপনি ডিটারমিনার বলতে পারবেন না, বললে ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এতটুকুর মধ্যে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ আমাকে প্রশ্ন করতে পারেন। এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন। আচ্ছা, আই হোপ প্রশ্ন না ইনশাল্লাহ। এইবার আসেন বাবা, তো আমরা কি বলেছিলাম? নাউনের আগের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়। আসেন আমরা একটা উদাহরণ নেই, আপনাদেরকে একটা সমার্থক শব্দ লিখে দিই। এই ভিজ হলো উদাহরণের সমার্থক শব্দ। হ্যাঁ, ভিজ মানেই হলো এক্সাম্পল। ভিজ বললে আমরা আবার ভিজতে চলে যাব না, হ্যাঁ এখানেই থাকবো। আচ্ছা, তাহলে একটু খেয়াল করেন,
আমি এবার একটা নাউন নিব, হ্যাঁ আমরা একটু অ্যারাবিয়ান স্টাইলে লিখবো। অ্যারাবিয়ান স্টাইলে মানে কি ডান দিক থেকে বাম দিকে। ধরেন আমি প্রথমে একটা নাউন নিলাম, কি নাউন নিব, একটা নিরীহ টাইপের নাউন নিলাম। ধরেন আমরা একটা নাউন নিলাম লেডিজ। দেখেন লার্ন উইথ ফান হলে আমাদের খুব সহজে মনে থাকে, তাই আমি একদম নিরীহ সহজ সরল একটা শব্দ দিলাম। ধরেন আমি বললাম লেডিজ, মহিলা। এইবার আমাকে একজন জিজ্ঞেস করতেছে, ভাই মহিলা, তা কেমন মহিলা? এই যে খেয়াল করেন, আমি বলছিলাম যে ভাই রাস্তায় আমি কিছু মহিলা দেখলাম বা কয়েকজন মহিলা দেখলাম। হ্যাঁ, ধরেন আমাকে এবার রানা ভাই জিজ্ঞেস করতেছে যে সুমন ভাই আপনি যে মহিলা দেখলেন তা কেমন মহিলা? দাদা কিরাম মহিলা? একটু মজা করে বলি আমরা আর কি, শিরাম মহিলা। কেমন মহিলা? এই যে সুন্দরী মহিলা। এই যে দেখেন তো বাবা, আপনি নাউনের প্রশ্ন করলেন লেডিজ, কেমন লেডিজ? উত্তর আসতেছে বিউটিফুল, সুন্দরী। এইটা একটা অ্যাডজেক্টিভ। দ্যাট মিনস আপনি যখনই নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করবেন সামনে যা পাবেন তাই অ্যাডজেক্টিভ। শর্ত হচ্ছে কেমন প্রশ্নের উত্তর হইতে হবে। এইবার ধরে নেন বিউটিফুল শোনার পরে আমাদের রানার মনের মধ্যে এবার আনচান করা শুরু করলো। সে আমার জিজ্ঞেস করলো যে সুমন ভাই, একে তো লেডিজ, তার উপরে আবার বিউটিফুল, তো দাদা একটু বলেন দেখি এই লেডিজ বিউটিফুল তা কিরাম বিউটিফুল? এবার আমরা বলবো দাদা শিরাম বিউটিফুল। কেমন বিউটিফুল? এই যে দেখেন আমরা বলতে পারি ভ্যারি বিউটিফুল। জাস্ট একটু খেয়াল করেন, প্রথমে ছিল নাউন লেডিজ, কেমন লেডিজ, কেমন মহিলা? সুন্দরী মহিলা। সুন্দরী তো বুঝছি। এবার আপনি প্রশ্ন করলেন ক্যাটরিনার মতো না মর্জিনার মতো? কার মতো সুন্দরী? কেমন সুন্দরী? এই যে উত্তর আসতেছে কেমন বিউটিফুল, ভ্যারি বিউটিফুল। এই যে আপনি অ্যাডজেক্টিভকে যখন কেমন দিয়ে প্রশ্ন করছেন উত্তরে অ্যাডভার্ব পেয়ে গেছেন। ওকে, এইবার আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই সবই তো বুঝলাম যে অত্যন্ত সুন্দরী মহিলা, আগে সত্যি করে কন কয়টা মহিলা, ঠিক আছে, বা কতজন মহিলা? এই যে কতজন, আপনি যখন সংখ্যা প্রশ্ন করছেন, আমরা কিন্তু জানি, আমরা কিন্তু একটু আগে পড়ে আসছি সংখ্যা, পরিমাণ, আর্টিকেল, পজেসিভ, ডেমনস্ট্রেটিভ যা আছে, ডিস্ট্রিবিউটিভ সব হচ্ছে ডিটারমিনার, আবার সব ডিটারমিনারই কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে এইবার আপনি যখন আবার প্রশ্ন করলেন যে ভাই কতজন মহিলা, যেহেতু এস আছে তাহলে আমি বলতে পারি সাম। এই যে সাম শব্দটা, এইটা হলো একটা ডিটারমিনার। আর আমরা সবাই জানি সব ডিটারমিনারই কি বাবা, অ্যাডজেক্টিভ। এতটুকুর মধ্যে কোনো কোয়েশ্চেন আছে কিনা? জাস্ট এতটুকু আপনি যদি বুঝে থাকেন তাহলে প্রি ডিটারমিনারের 60 থেকে 70% আপনি বুঝে ফেলছেন। জাস্ট এতটুকু আপনি যদি বুঝে থাকেন তাহলে প্রি ডিটারমিনারের 60 থেকে 70% আপনি বুঝে ফেলছেন ইনশাল্লাহ। ওকে, আচ্ছা এইবার দেখেন, এখন অনেকে বলবে ভাই এটা তো বাক্য হলো না, একটু বাক্য বানায় দেন দেখি। আবার জিগা, এটার বাক্য বানায় দিচ্ছি। আমরা বলতে পারি সাম ভ্যারি বিউটিফুল লেডিজ লাভ। কিছু অত্যন্ত সুন্দরী মহিলা ভালোবাসে। কারে ভালোবাসে? ধরেন আমরা পারভেজ ভাইয়ের নাম লিখতেছি, এই পারভেজকে ভালোবাসে। পারভেজ মনে হয় রাগ করছে যে এতগুলো সুন্দরী মহিলা আমার ভালোবাসে, এবার আমরা পারভেজকে খুশি করাই দিই। আমরা লিখতে পারি সাম ভ্যারি বিউটিফুল লেডিজ লাভ পারভেজ অ্যাজ ফাদার। এইবার আমাদের পারভেজ ভাই খুশি হয়ে গেছে। তাহলে কি আসতেছে? কিছু অত্যন্ত সুন্দরী মহিলা পারভেজ রে বাবার মতো ভালোবাসে। আবার বাচ্চার বাবা বলা যাবে না। এই যে দেখেন বিষয়টা যেটা দাঁড়াচ্ছে, আপনি নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করছেন, অ্যাডজেক্টিভ পাচ্ছেন। অ্যাডজেক্টিভকে কেমন দিয়ে প্রশ্ন করছেন, অ্যাডভার্ব। নাউনকে কয়টি, কতবার, মানে কয়টি, কি পরিমাণ, কত দিয়ে প্রশ্ন করতেছেন, উত্তরে পাচ্ছেন ডিটারমিনার। যদি এতটুকু বুঝে থাকেন ইনশাআল্লাহ, এইবার দেখেন আমরা কত চমৎকার ওয়েতে এই জিনিসটাকে কাভার করতে পারি। সো হোয়াট উই হ্যাভ লার্ন, আরেকবার আমরা একটু লিখি। আমরা কি বললাম বাবা, যে আপনি যখন এই নাউন রে কেমন দিয়ে প্রশ্ন করবেন উত্তরটা যদি সামনে পান সেটা হবে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে কেমন দিয়ে প্রশ্ন করে উত্তরটা যদি সামনে পান সেটা হবে অ্যাডভার্ব। অ্যাডভার্বকে কোশ্চেন করা যাবে না, ঠিক আছে? আরেকবার দেখা দিই, এই যে নাউনকে প্রশ্ন করবেন কেমন, উত্তরটা যদি সামনে পান অ্যাডজেক্টিভ হবে। অ্যাডজেক্টিভকে প্রশ্ন করবেন কেমন, উত্তরটা যদি সামনে পান অ্যাডভার্ব হবে। নাউনকে প্রশ্ন করবেন কয়টি, কি পরিমাণ ইত্যাদি দ্বারা, উত্তরটা যা পাবেন সেটা হবে একটা ডিটারমিনার। ওকে, সো এটা হবে একটা কি, ডিটারমিনার। এইটা হইলো আমাদের নাম্বার 1 রুল। এই রুলটা আপনাকে একটু পরে দেখবেন কি পরিমাণ হেল্প করে। এখন আমরা এই রুলটারে একটু কেটে ছেটে ডানে বায়ে নিব, ঠিক আছে? আমরা জাস্ট ডিটারমিনার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউনের অ্যাডভার্বটাকে তাড়ায় দিই। তাহলে আমরা কি পাবো? আমরা পাবো ডিটারমিনার, আমরা পাবো অ্যাডজেক্টিভ, দেন আসবে নাউন। দেখবেন আপনাদের বোর্ড কোশ্চেন থেকে শুরু করে ভার্সিটি অ্যাডমিশন বলেন, ইভেন বিসিএস বা চাকরির পরীক্ষাতেও এই জায়গাগুলো থেকে শত শত হাজার হাজার লাখ লাখ বার কোশ্চেন আসে, ঠিক আছে? তাহলে দেখেন ডিটারমিনারের পরে 2টো ওয়ার্ড থাকলে, 3টা ওয়ার্ড থাকলে, সেক্ষেত্রে লাস্টেরটা যদি নাউন হয় নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করতে হবে। অনেকে বোকামি করে বলে কি ডিটারমিনারের পরে 3টা ওয়ার্ড থাকলেই নাকি প্রথম ওয়ার্ডটা অ্যাডভার্ব হয়। এটা একদম দাহা মিশা কথা। অ্যাডভার্ব হবে কি হবে না
কমপ্লিটলি ডিপেন্ড করতেছে অ্যাডজেক্টিভকে প্রশ্ন করে উত্তরটা আপনি এনেছেন কিনা। হ্যাঁ, এরকম কিন্তু বোর্ড কোশ্চেনে প্রশ্ন আসে। আচ্ছা, তাহলে এবার আমি আপনাদের এখানে একটা এক্সাম্পল লিখে দিচ্ছি। 1 নাম্বারে আপনারা এটাকে 2 নাম্বারে কনভার্ট করবেন। ধরেন আমি লিখলাম few highly informative books। তো বাবা দেখেন তো এইটা কি 1 নাম্বার এক্সাম্পলের সাথে মিলছে কিনা? মিলে গেছে। কিন্তু বুকস একটা নাউন, আপনি এখন কোয়েশ্চেন করেন ভাই বই কেমন বই? ইনফরমেটিভ। ইনফরমেটিভ মানে তথ্যবহুল, অ্যাডজেক্টিভ পেয়ে গেছেন। আবার অ্যাডজেক্টিভের প্রশ্ন করেন যে ভাই ইনফরমেটিভ কেমন? ইনফরমেটিভ, ভ্যারি ইনফরমেটিভ। আমরা বারবার ভ্যারি লিখবো না, যত বেশি ভ্যারিকে অ্যাভয়েড করে অন্য কোনো একটা শব্দ লিখবেন আপনি তত ভালো স্পিকার হবেন, তত ভালো একজন রাইটার হবেন। তাহলে আমরা ভ্যারি ইনফরমেটিভ না বলে বললাম হাইলি ইনফরমেটিভ, রিয়েলি ইনফরমেটিভ, কমপ্লিটলি ইনফরমেটিভ। আমরা অনেকে শুধু ভ্যারি 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 লিখি। আপনি যখন বারবার ভ্যারি লিখবেন ধরে নেওয়া হবে যে আপনি খুব ভালো মানের একজন স্পিকার বা রাইটার না। ওকে, তাহলে আসেন কেমন ইনফরমেটিভ? হাইলি ইনফরমেটিভ। এইবার প্রশ্ন করেন যে দাদা কয়টা বই? উত্তর আসতেছে ফিউ। তার মানে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ডিটারমিনার মিলে গেছে। এবার আপনাদের কাজ হচ্ছে এটাকে বিতে কনভার্ট করেন, এই রুলে কনভার্ট করবেন আপনারা। হ্যাঁ, করে দেখান, কমেন্ট করতে হবে। আচ্ছা, 3 নাম্বার আমরা প্রথমে অ্যাডভার্বকে তাড়াইছি, এবার ডিটারমিনার আর নাউনকে রেখে আমরা অ্যাডজেক্টিভটাকে তাড়াই দিব। এই যে আমরা অ্যাডজেক্টিভটাকে তাড়াই দিছি। আমরা এবার 2 নাম্বার রুল থেকে, খেয়াল করেন, 2 নাম্বার রুল থেকে ডিটারমিনারটাকে তাড়াই দিয়ে আমরা জাস্ট একটা অ্যাডজেক্টিভ আর নাউন রাখবো। এখন ইটস ইয়োর টার্ন, আপনাদের পালা। আপনারা এগুলোকে বি সি ডিতে কনভার্ট করে একটু কমেন্ট করার চেষ্টা করেন, দেখি আমরা পারি কিনা। হ্যাঁ, একটু কমেন্ট করতে হবে কুইকলি, এক ক্লাসে সব শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। কুইকলি কমেন্ট করতে হবে প্লিজ। হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ অনেকে ট্রাই করছেন, থ্যাংক ইউ। তো দেখেন এখানে ছিল ফিউ হাইলি ইনফরমেটিভ বুকস। আমরা এখানে কি লিখবো তাহলে? আমরা লিখবো ফিউ ইনফরমেটিভ বুকস। এই যে দেখেন কি আসছে, অ্যাডজেক্টিভ, সরি নাউন, অ্যাডজেক্টিভ, ডিটারমিনার। আমরা এখন কি করব? ডিটারমিনার আর নাউনটাকে লিখবো। তাহলে কি লিখবো আমরা লিখবো ফিউ বুকস। আমরা লিখবো অ্যাডজেক্টিভ আর নাউন, তাহলে কি আসতেছে? ইনফরমেটিভ বুকস। যদি এতটুকু মাথায় থাকে প্রি মডিফায়ারে, হ্যাঁ আপনার অলমোস্ট 70% শেষ। হ্যাঁ, আপনার অলমোস্ট 70% শেষ ইনশাল্লাহ। জাস্ট ওয়েট অ্যান্ড সি ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, এবার আসেন আমরা আসলে যে যা বলছি তা এখানে লিখছি। যেমন কিছু এক্সাম্পলে যদি আসেন, টয়েজ, প্রশ্ন করেন কেমন টয়েজ? নাইস, অ্যাডজেক্টিভ পেয়ে গেছেন। এবার প্রশ্ন করেন কেমন নাইস? হাউ নাইস, ভেরি নাইস, ভেরিটা অ্যাডভার্ব। এবার প্রশ্ন করেন হাউ মেনি টয়েজ? কয়টা খেলনা? সাম, ডিটারমিনার চলে আসছে। এইভাবে আপনি যদি প্রশ্ন করেন যে স্টোরি, গল্প, ভাই কেমন স্টোরি? ফানি, হাস্যকর। কেমন ফানি? বলতে পারতেন ভ্যারি ফানি, বাট আমরা বারবার ভ্যারি বলবো না, আমরা বললাম ফুললি ফানি। এবার প্রশ্ন করেন কয়টা স্টোরি? একটা, এই যে ডিটারমিনার চলে আসছে। হ্যাঁ, তাহলে এই তথ্যটাও আমি দিলাম। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে মাঝে মাঝে ডিটারমিনার না বলে আপনাকে বলবে যে কোয়ান্টিফায়ার লেখো। আপনি মনে রাখবেন কোয়ান্টিফায়ার মানে হলো অনির্দিষ্ট। কোয়ান্টিফায়ার মানে হচ্ছে অনির্দিষ্ট সংখ্যা অথবা পরিমাণ। অনির্দিষ্ট সংখ্যা মানে কি? আপনি বললেন সাম, কিছু, এটা একটা অনির্দিষ্ট সংখ্যা, কয়টা এটা তো আমরা জানি না, ঠিক আছে? অনির্দিষ্ট সংখ্যা এবং পরিমাণকে বলা হয় কোয়ান্টিফায়ার। আর অনেক সময় বলবে কি ইন্টেন্সিফায়ার লেখো। মজার ব্যাপার হচ্ছে আপনি যখন অ্যাডজেক্টিভকে কেমন দিয়ে প্রশ্ন করেন, উত্তরে যে অ্যাডভার্বটা পান মূলত এই অ্যাডভার্বটাই হলো ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ারকে আরও 2 ভাগে ভাগ করা যায়, আমরা যাচ্ছি না সেদিকে। যে ভ্যারি, সো, হাইলি, কমপ্লিটলি ইত্যাদি, এগুলো হচ্ছে ইন্টেন্সিফায়ার, এটা তীব্রতা বাড়ায়। যেমন আপনি বললেন গুড, ভালো, আমি জিজ্ঞেস করলাম কেমন গুড? উত্তরে বললেন ভ্যারি গুড। এই যে গুডের ইন্টেন্স করি বলেই আমরা ইন্টেন্সিফায়ার বলা হয়। হ্যাঁ, তো এটা আমরা একটু আগে দেখে আসছি। এইবার আসেন সরাসরি আপনার প্রশ্ন যেভাবে আসে আর কি।
হ্যাঁ, যেমন ধরে নেন একটা প্রশ্ন দেওয়া থাকলো যে রূপা হ্যাজ, আপনি ব্র্যাকেটটাকে দেখবেন না, মনে করেন এইখানে ব্র্যাকেট বলতে কিছু নাই, হ্যাঁ, এগুলো সব জিরো, ধরেন এখানে কিছু নাই, জাস্ট এই বাক্যটা আছে, রূপা হ্যাজ সাম বুকস, রূপার কিছু বই আছে, এটা কিন্তু একদম শতভাগ কারেক্ট একটা বাক্য। এখন আপনার এই গ্যাপে কি লিখতে হবে সেটা আপনাকে তারা বলে দিবে। কিভাবে বলবে? এই যে দেখেন বলে দিচ্ছে, ইউজ অ্যান অ্যাজেক্টিভ। তার মানে কি আপনাকে তারা অ্যাজেক্টিভ ব্যবহার করতে বলতেছে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে তারা যদি আপনাকে অ্যাজেক্টিভ ব্যবহার করতে নাও বলতো তবুও আপনি কি করতেন? আপনি দেখতেছেন নাউন, তাই অ্যাজেক্টিভ লিখতেন। তো বলেই দিচ্ছে ইউজ অ্যান অ্যাজেক্টিভ, একটা অ্যাজেক্টিভ ব্যবহার করো। কেন করব? টু প্রি মডিফাই দ্য নাউন, এই নাউনটাকে প্রি মডিফাই করার জন্য। আপনি জাস্ট নাউনটাকে প্রশ্ন করেন কেমন দিয়ে। তাহলে দেখেন রূপা হ্যাজ সাম বুকস, রূপার কিছু বই আছে। কেমন বই? আপনি বলতে পারেন ইনফরমেটিভ, এই যে উত্তর হয়ে গেছে। আবার আপনি বলতে পারেন দামি, দামের ইংরেজি হলো প্রাইস, এটাকে অ্যাডজেক্টিভ বানায় দেন প্রাইসি। আবার আপনি বলতে পারেন রূপা হ্যাজ সাম রেয়ার বুকস, ঠিক আছে। আপনি বলতে পারেন কেমন বই? ওল্ড বুক, নিউ বুকস, হ্যাঁ, মানে আপনি যেটাই লেখেন, এই যে এইটাই হলো মডিফায়ার্স, হ্যাঁ, নট সো টাফ, হ্যাঁ, খুব বেশি কঠিন না। এইবার আসেন 2 নাম্বার, এখানে কি বলা হচ্ছে? শি স আ গর্জিয়াস স্কার্ট। এইখানেও আমরা একটা কাজ করি, আমরা এই এতটুকুকে মুছে ফেলি। দেখেন, খেয়াল করেন বাবা, আমি জাস্ট এতটুকু যদি বলি শি স আ গর্জিয়াস স্কার্ট, সে একটা চমৎকার স্কার্ট দেখলো, বাক্যটা এখানে শেষ করে দিতে পারতাম, আমরা এইখানে শেষ করে দিতে পারতাম, শি স আ গর্জিয়াস স্কার্ট। কিন্তু এখন আপনাকে তারা মডিফায়ার দিতে বলতেছে, এখন আপনাকে বলে দিবে কি লাগবে, কিন্তু বলার দরকার নাই। আপনি দেখতে পাচ্ছেন স্কার্ট, এটা একটা নাউন। স্কার্ট আমরা জানি, হ্যাঁ, লুঙ্গির মতো, ওনাদের আমরা ছেলেরা গিট্টু মারি আর কি, আর মেয়েদের ক্ষেত্রে ইলাস্টিক দেওয়া থাকে, তাই তো? স্কার্ট তো চিনে নাম, হ্যাঁ। আচ্ছা, তাহলে খেয়াল করেন তো বাবা, স্কার্ট প্রশ্ন করেন তো কেমন স্কার্ট? এই যে উত্তর আসতেছে গর্জিয়াস, এইটা হলো একটা অ্যাডজেক্টিভ। প্রশ্ন করেন কয়টা? উত্তর আসতেছে একটা, ডিটারমিনার। আপনি ডিটারমিনার আর অ্যাডজেক্টিভ পেয়ে গেছেন। আপনাকে এখন যদি বলে গ্যাপে লিখে দাও, আপনি অটোমেটিক্যালি বুঝতে পারতেছেন এখানে একটা অ্যাডভার্ব হবে। তবে মজার ব্যাপার হচ্ছে এইখানে কি হবে এটা তারা বলেই দিবে। সো আপনার আমার এত প্যারেশানিও নিতে লাগতেছে না, আপনি আমি জাস্ট লেখাটা দেখলেই বুঝতে পারতেছি। ইউজ অ্যান অ্যাডভার্ব, একটা অ্যাডভার্ব ব্যবহার করো। কেন করব? টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে প্রি মডিফাই করার জন্য। তাহলে গর্জিয়াসকে প্রশ্ন করেন কেমন গর্জিয়াস? আপনি বলতে পারেন ভ্যারি গর্জিয়াস, সো গর্জিয়াস, রিয়েলি গর্জিয়াস, হাইলি গর্জিয়াস, অবভিয়াসলি গর্জিয়াস, কমপ্লিটলি গর্জিয়াস, হোয়াটএভার। দেখেন যেটাই লেখেন উত্তর হয়ে গেছে। এইবার দাদা আপনাদের পালা। কোশ্চেন নাম্বার 3 যেটা আছে, এই তো মাশাআল্লাহ অনেকে উত্তর লিখতেছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, এই তো সালমান শাহরুখ ভাই, মার্জিয়া, সাবিব, অন্তু, স্টোরি বুক, হ্যাঁ স্টোরি বুকও হবে, তবে এখানে একটা ঘটনা আছে। এই তো উৎস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই তো মাশাআল্লাহ, আপনারা তো বস। আচ্ছা, তাহলে এটা এটা একটু লিখে দেন তো। রকি হ্যাজ কালেক্টেড ড্যাশ ভ্যারি ফ্যান্টাস্টিক মুভিজ। এখানে লেখা আছে মুভিজ, আবার মফিজ বললেন না কিন্তু প্লিজ, হ্যাঁ, লেখা আছে মুভিজ। ট্রাই করি আমরা, হ্যাঁ, চমৎকার, পারবেন ইনশাল্লাহ। আপনারা তো পারতেছেন, হ্যাঁ, মাশাআল্লাহ, কাঁপায় দিচ্ছেন, থ্যাংক ইউ। এই তো মাশাআল্লাহ। দেখেন এখন চাইছে কি বাবা, আমরা একটু দেখি তো আছে কি। মুভিজ নাউন, কেমন মুভিজ? ফ্যান্টাস্টিক, চমৎকার। কেমন ফ্যান্টাস্টিক? ভ্যারি ফ্যান্টাস্টিক। অ্যাডভার্ব পেয়ে গেছি, তাহলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন পাইছি। এখন আমাকে বলতেছে কোয়ান্টিফায়ার দিতে। তো ভাই আমরা না একটু আগে শিখে আসলাম কোয়ান্টিফায়ার মানে হলো অনির্দিষ্ট সংখ্যা বা পরিমাণ। মজার ব্যাপার হচ্ছে কোয়ান্টিফায়ার মানেও হলো ডিটারমিনার। এখন যারা জানে না তারা এটা নিয়ে একটু পেরেশানিতে পড়ে যেতে পারে, বা আমরা তো আসলে মানে না জানা দলের লোক না, আমরা জানি মাশাআল্লাহ, তাই না? আমরা জানি, সো আমাদের কোনো সমস্যা নাই, এই যে আমরা পারছি। তাহলে আমরা যেহেতু কোয়ান্টিফায়ার চাইছে, ইভেন এই যে ডিটারমিনারও চাইতে পারে, যেহেতু সংখ্যাটা এখানে ডিটারমিনার বললে আপনি লিখতে পারবেন 5, 6, 7 সাম, তাই না? আবার কোয়ান্টিফায়ার মানে অনির্দিষ্ট সংখ্যা, সো আপনাকে লিখতে হবে সাম। অনেক একটা বোকামি করে, কোয়ান্টিফায়ার বললে আপনার 20, 25, 30, 40 লিখে দেয়, এই কাজটা করা যাবে না, ঠিক আছে? রাবেয়া রহমান, আমরা ডিটারমিনার শিখতেছি বাবা।
আচ্ছা, এইভাবে দেখেন, এই দুটো কোয়েশ্চেনের উত্তর করতে পারলে আপনারা বস। ঠিক আছে। আচ্ছা, আপনাদেরকে একটা মজার বিষয় বলি, যখন পাশাপাশি দুইটা নাউন থাকে, নাউন যোগ আরেকটা নাউন, দুটো নাউন পাশাপাশি থাকলে সেক্ষেত্রে আগের নাউনটা অ্যাজেক্টিভ হয়ে যায়। আই রিপিট, ইফ দেয়ার আর টু নাউন সাইড বাই সাইড দেন দ্য ফার্স্ট নাউন উইল অ্যাক্ট লাইক অ্যান অ্যাজেক্টিভ। দুইটা নাউন পাশাপাশি থাকলে সামনের নাউনটা অ্যাজেক্টিভ হয়ে যায়। নাউন হওয়ার পরেও অ্যাজেক্টিভের মতো আচরণ করায় এদেরকে বলা হয় নাউন অ্যাজেক্টিভ। যেমন একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি এখানে লিখতেছি, দেখেন। হ্যাঁ, আমি লিখলাম অফিসার। তো আপনারা জানেন অফিসার হলো একটা নাউন। নাউন কাকে বলে? কোনো কিছুর নামকে নাউন বলে। মানুষের নাম কি অফিসার হয়? আচ্ছা, এটা ফাঁকিবাজি সংজ্ঞা বলি আর কি, যদি এটা শতভাগ কারেক্ট না। সেটা হচ্ছে নয়নে যাহা পড়ে, চোখে যা দেখবেন সব নাউন, না দেখলেও নাউন হয়। জীবনে আল্লাহরে দেখেন নাই, আল্লাহ সৃষ্টিকর্তার নাম, নাউন। প্রেম ভালোবাসা দেখা যায় না, এগুলোও নাউন। যেটা দেখা যায় সেটা নাউন। এখন অফিসার দেখা যায় কিনা, এই যে আমাদের ক্লাস করতেছেন আপনারা বড় বড় অফিসার হবেন ইনশাল্লাহ, হ্যাঁ, তাহলে এইটা একটা নাউন। এইবার আমি যদি সামনে লিখি পুলিশ, পুলিশও একটা নাউন, কিন্তু দুইটা নাউন যখন পাশাপাশি চলে আসছে, এইবার তো গিট্টু লেগে গেছে। পুলিশ শব্দটা নাউন ছিল, এখন হয়ে গেছে অ্যাজেক্টিভ। একে কি বলা হয়? নাউন অ্যাজেক্টিভ। এইখানে দেখেন, সামিয়া সিমস টু বি, সামিয়াকে মনে হয় আ স্টুডেন্ট। এখানেও বলা হচ্ছে সামিয়া সিমস টু বি আ স্টুডেন্ট, সামিয়াকে একজন ছাত্রী মনে হয়। তাহলে দেখেন, প্রথম জায়গায় আপনার কাছে চাওয়া হয়েছে অ্যাজেক্টিভ, আর পরেরটাতে আপনার কাছে চাওয়া হলো নাউন অ্যাজেক্টিভ। তো বাবা আপনি কি লিখবেন, অ্যাজেক্টিভ নাকি নাউন অ্যাজেক্টিভ? তাহলে যেখানে অ্যাজেক্টিভ চাইছে আমরা সেখানে অ্যাজেক্টিভ লিখবো। তাহলে সামিয়া সিমস টু বি, সামিয়াকে মনে হয়, আমাদের কাছে চাইছে অ্যাজেক্টিভ না। তাহলে প্রশ্ন করেন কেমন স্টুডেন্ট মনে হয়? আপনি বলতে পারেন মেধাবী। মেধাবীর একটা সমার্থক শব্দ হলো সেরেব্রাল। হ্যাঁ, সেরেব্রাল মানেও হলো বাবা মেধাবী। আপনাদেরকে হিউজ পরিমাণ ভোকাবুলারি জানতে হবে। গতকালকে রেজাল্ট দেখে বুঝতে পারছেন যে মানে ইংরেজির কি একটা ঘটনা ঘটে গেছে। তো এখন থেকে আল্লাহর ওয়াস্তে একটু ভালোভাবে পড়াশোনা করেন। আপনারা মাশাআল্লাহ যেভাবে উত্তর করতেছেন, আমি বিশ্বাস করি আপনারা অসাধারণ রেজাল্ট করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ডিয়ার? আচ্ছা, একজন বলেন টপার। হ্যাঁ বলেন টপার। আপনি বলতে পারেন ব্রিলিয়ান্ট, তবে এক্সেলেন্ট বলতে পারবেন না, কারণ এ আছে এখানে, এন নাই। ঠিক আছে, আপনি বলতে পারেন ট্যালেন্টেড। আচ্ছা, এইখানে দেখেন সামিয়া সিমস টু বি আ ড্যাশ স্টুডেন্ট। তাহলে আমার এই নাউনের সামনে একটা নাউন লিখতে হবে যেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি বাবা? সামিয়া সিমস টু বি আ কলেজ স্টুডেন্ট, সামিয়াকে একজন কলেজের ছাত্রী মনে হয়। স্কুল স্টুডেন্ট, একজন স্কুলের ছাত্রী মনে হয়। ইউনিভার্সিটি। আর অনেকে বলবে ভাই ভাওয়েল আছে না, তাহলে কি এ লিখবেন কেন, অ্যান লিখতে হবে না? আমরা জানি ভাওয়েলের উচ্চারণ ইউ এর মতো হলে, পড়ে আসছেন। আচ্ছা, এই হলো কি ঘটনা। আই হোপ এতটুকুর মধ্যে কারো কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। হ্যাঁ, সিনসিয়ার হয়, অনেস্ট হয়, ব্রিলিয়ান্ট হয়, মাশাআল্লাহ। এই তো মার্জিয়া, সাজ্জাদ, শিফাত ভাই, আদিবা, আখি, সালমান, শাহরুখ, উৎস, রাহিমা, মহসিন, রাহি, রিফাত ভাই, আরে বাবা, রেজাউল করিম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, চমৎকার। এই তো মাশাআল্লাহ। তাহলে আমরা এতটুকু বুঝতে পারছি। এখন আমরা আরেকটা প্রি মডিফায়ার দেখতেছি। এই প্রি মডিফায়ারটার নাম হলো ডেমনস্ট্রেটিভ। দুনিয়ার সবচাইতে কচি, নিরীহ নিরীহ চরম পর্যায়ের সহজ সরল একটা প্রি মডিফায়ার হলো আপনাদের এই ডেমনস্ট্রেটিভ। তো ডেমনস্ট্রেট মানে হচ্ছে নির্দিষ্ট করা বা নির্দেশ করা। আমরা যেই জিনিস দিয়ে কাছের নাকি দূরের, সিঙ্গুলার নাকি প্লুরাল, এটা নির্দিষ্ট করি বা নির্দেশ করি, সেটাকেই বলা হয় ডেমনস্ট্রেটিভ। সো ডেমনস্ট্রেটিভ হলো চারটা। কি কি বাবা? অনেকে উচ্চারণে ভুল করে, সো আমি উচ্চারণটা সহ লিখে রাখছি। এটা হলো দিস, এই যে স স, হ্যাঁ, আলিফ বা তাসা পড়ছেন না, জিভার আগা দাঁতের আগার সাথে লাগায়, হ্যাঁ, উপরের দাঁতের, অনেকটা ওইরকম আর কি। দিস, দিস হলো সিঙ্গুলার, বাংলা হচ্ছে এটা বা ইহা। এরপরে অনেকে এটাকে দিস বলে, এটা কিন্তু দিস না, এটা হচ্ছে দিস, ওই যে আলিফ বা তাসা জিমের মতো আর কি, একটু ডিপ উচ্চারণ, দিস। এটা হলো প্লুরাল। তাহলে দিস মানে ছিল এটা বা ইহা, দিস মানে হলো এগুলো। সাধারণত কাছের সিঙ্গুলার বোঝালে আমরা দিস, কাছের প্লুরাল বোঝালে ব্যবহার করি দিস। অন্যদিকে একটু দেখেন, দ্যাট, এটা হলো সিঙ্গুলার, মানে হলো ওইটা বা উহা। দৌজ, এটা হলো প্লুরাল, ওইগুলো। সাধারণত দূরের সিঙ্গুলার হলে দ্যাট, দূরের প্লুরাল হলে দৌজ। এইবার কতটুকু বুঝতে পেরেছেন আপনারা? আমরা খুব সহজেই বুঝতে পারবো যদি আপনারা বুঝায় দিতে পারেন যে এই দুইটা প্রশ্নের উত্তর কি হবে। ওকে, রিফাত বলতেছেন ডাল হবে না। হ্যাঁ ডাল হবে, কিন্তু আপনি পজিটিভ দেন বাবা, নেগেটিভ দিবেন কেন? তানবীর আহমেদ সিদ্দিকী,
মারুফ আলম, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। চেষ্টা করেন, এই দুটো কি হবে একটু ট্রাই করেন তো দেখি। হ্যাঁ, আমার বিশ্বাস আপনারা পারবেন ইনশাল্লাহ, এই দুটো পারবেন। এই দুটো একটু ট্রাই করি আমরা। আচ্ছা আচ্ছা, এই তো মাশাল্লাহ, ওয়াও, থ্যাংক ইউ। আই হ্যাভ আ পেন, খেয়াল করেন, আই হ্যাভ আ পেন ইন মাই পকেট। এখন আমি যদি বলি আই হ্যাভ আ পেন ইন মাই পকেট, দেখেন আমার পকেটে একটা কলম আছে, তা বাবা আমি এইখানে পকেট কি আমার সেই গুলিস্তানে বরিশালে নোয়াখালীতে থাকবে? আমার সাথেই আছে। পকেট তো আর বউয়ের কাছে রেখে আসবো না, আমি সাথেই নিয়ে আসতেছি। তাহলে খেয়াল করেন, আমার পকেটে একটা কলম আছে, ধরেন আমি যে বললাম আমার পকেটে একটা কলম, হ্যাঁ কলম কয়টা? একটা। এইবার আমি যখন বললাম ড্যাশ পেন ইজ এক্সপেন্সিভ, কলমটা দামি, এবার দেখেন কলম একটা, তার মানে হয় দিস নাহলে দ্যাট হবে। এবার আমার পকেটে আছে, এটা তো কাছের, কাছের সিঙ্গুলার হলে কি হয়? দিস হয়। এই তো মাশাল্লাহ, আপনারা তো চমৎকার লিখতেছেন। নাও বি, এইটা একটু ট্রাই করি তো আমরা, দেখি আমরা পারি কিনা। দেখেন তো, এটা আরো সবার আগে পারবেন আপনারা। দ্য ফার্স্ট, দ্য ফার্স্ট ডেইজ অফ মাই আর্লি লাইফ, আমার বাল্যকালের বা ছোটবেলার কাটানো দিনগুলো ছিল, এই এখন আর নাই, দূরে চলে গেছে, কিন্তু রিয়েলি এনজয়েবল, অত্যন্ত চমৎকার, আসলেই চমৎকার। আই অলওয়েজ মিস ড্যাশ ডেইজ, আমি সেই দিনগুলোকে মিস করি, দূরের চলে গেছে কিন্তু বাবা, হ্যাঁ তো দূরের আবার প্লুরাল, সো হোয়াট শুড বি রিটেন হিয়ার? নাথিং বাট দোজ। এই যে চলে আসছে দেখেন, এই তো মাশাল্লাহ, অভিজিৎ শীল, মামুন বিল্লাহ, তানভীর আহমেদ, আপনার চমৎকার লিখছেন, আবদুল্লাহ আল শাফিন, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তরিকুল ইসলাম, মাশাল্লাহ, এই তো আপনারা পারেন। হ্যাঁ, আরেকটা দেখেন, দ্য ফার্স্ট ডে অফ মাই কলেজ, আমার কলেজের প্রথম দিনটা ওয়াজ ভ্যারি অ্যামিউজিং টু মি, আমার কাছে খুব চমৎকার ছিল। হ্যাঁ, আমার কলেজের প্রথম দিন, আমি কলেজে গিয়ে ওই লেডিস কমন রুমের সামনে উষ্টা খায় পড়ে গেছিলাম, বুঝছেন, পরে কাদারাদা মাখা গেছিল, যাই হোক। তো আমার কাছে ওইটা খুব মানে খুব ডেঞ্জারাস একটা ডে ছিল আর কি। আমাদের কলেজের ফার্স্ট ডেটা অনেকের কাছেই খুব চমৎকারই থাকে, অনেকের কাছে খুব ভয়ঙ্করও থাকতে পারে। তো দেখেন যে আমারটা বললাম আমি আপনাদেরকে, যেমন দ্য ফার্স্ট ডে অফ মাই কলেজ, আমার কলেজের প্রথম দিনটা, দিন কয়টা বাবা? একটা। ওয়াজ, ওয়াজ দেখে বুঝছেন একটা, অ্যামিউজিং টু মি, আই অলওয়েজ রিমেম্বার ড্যাশ ডে, আমি সেই দিনগুলোকে আর বলার সুযোগ নাই, দিন তো একটা, আর কলেজের প্রথম দিন তো জীবনে বারবার আসে না, দূরে চলে গেছে, সো এই যে দ্যাট হয়ে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, এই তো সাহিব মারুফ আলম, থ্যাংক ইউ, আপনারা পারেন। তাহলে দেখেন আমরা প্রি ডিটারমিনারের চারটার মধ্যে দুটো শেষ করে ফেলছি, সরি প্রি মডিফায়ারের চারটার দুটো শেষ করে ফেলছি আমরা। হ্যাঁ, একটা ছিল এফটিএস, ওই যে নাউনকে কেমন প্রশ্ন করে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে কেমন প্রশ্ন করে অ্যাডভার্ব, নাউনকে প্রশ্ন করে ডিটারমিনার, ওটা আমরা শেষ করছি। এরপর আমরা দেখলাম ডেমনস্ট্রেটিভ, এটাও শেষ। এখন আমরা দেখব 3 নাম্বার যেটা, হ্যাঁ পজেসিভ। হ্যাঁ, আমি আবার একটু মনে করাই দিই আপনাদেরকে, দেখি মনে আছে কিনা, আরেকবার মনে করায় দেই। এই যে দেখেন, আমরা বলেছিলাম যে মডিফায়ার্স হচ্ছে, প্রি মডিফায়ার্সকে আমরা 4 ভাগে ভাগ করব। আমাদের এফটিএস শেষ, হ্যাঁ আমাদের ডেমনস্ট্রেটিভ শেষ, এখন আমরা দেখব পিসি। পিসি মানে কি? পজিটিভ কেস। ওকে, পিসি মানে হলো পজিটিভ কেস। এগুলো বাচ্চাদের জিনিস, অতি সহজ সরল। আপনি চিন্তা করবেন এত সহজ জিনিস আমরা ভয় পাইছি। হ্যাঁ, অনেকে ভয় পাইছেন, অনেকে হালকা পাতলা একটু ডরাইছেন, এই আর কি। তাহলে আসেন, এই হলো পজিটিভ কেস। পজিটিভ কেস জিনিসটার সামনে লিখে রাখেন টিএম। টিএম মানে হলো, ইংরেজিতে বললে বলবো টোটাল মেমোরাইজেশন, বাংলায় বলি আমি টানা মুখস্থ। তো বাবা এইটারে একদম টানা মুখস্থ করা লাগবে আপনার। হ্যাঁ, এটাকে কেউ কেউ বলে পজিটিভ কেস, কেউ কেউ বলে পজিটিভ অ্যাডজেক্টিভ, আপনি যে নামেই ডাকেন, জিনিস কিন্তু একটা। কোনগুলো এটা? মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, ইটস, ওন। নাউন্স, নাউন্স। আচ্ছা, একটা বাদ গেছে, সেটা হচ্ছে ওয়ান্স। এই যে ওয়ান্স, ওয়ান্স। আচ্ছা, এইটা আপনি বুঝবেন কেমনে? হ্যাঁ, যখন কেউ কোনো নাউনকে, আই রিপিট, আপনি যখন কোনো নাউনকে প্রশ্ন করবেন, হ্যাঁ প্রশ্ন করে আপনি পিসি বের করতে পারবেন। কিভাবে প্রশ্ন করবেন? জাস্ট এই নাউনটাকে আমরা কেমন দিয়ে প্রশ্ন করলে একটা অ্যাডজেক্টিভ পেয়েছিলাম,
এইখানে আপনি নাউনটাকে কার দিয়ে প্রশ্ন করবেন অথবা জাস্ট কাদের দিয়ে প্রশ্ন করবেন, উত্তরে যা পাবেন সেটাই হলো পজিটিভ কেস, একদম সহজ। যেমন আমরা এখানে একটা বাক্য দেখতে পাচ্ছি, তমা লাস্ট, তমা হারিয়ে ফেলেছিল বা হারালো, ফাদার অ্যাট হার আর্লি এজ, তমা বাবাকে অল্প বয়সে হারিয়েছিল, বাক্য শেষ। এখন আপনারা যদি বলা হয় ইউজ আ পজিটিভ কেস, একটা পজিটিভ কেস ব্যবহার করো, কেন? টু প্রি মডিফাই দ্য নাউন, এই নাউনটাকে প্রি মডিফাই করার জন্য। তো আপনার কাছে চাইছে পজিটিভ, প্রশ্ন করেন ফাদার বাবা, তা প্রশ্ন করেন তো ভাই কার বাপ, উত্তর আসতেছে তমার বাপ। যদি তমার বাপ বলেন তাহলে তমা হলো একটা নাউন, এইভাবে অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিতে হবে, ঠিক আছে? কিন্তু তমা তো আমরা একবার লিখছি, নাউন পরপর দুইবার লিখতে হয় না, তাহলে আমরা এই পরের বারে কি লিখবো, হার। তমা লস্ট হার ফাদার অ্যাট হার আর্লি এজ, ঝামেলা শেষ। দেখছেন এত সহজ সরল জিনিসগুলো আমাদের অনেকেই সায়েন্সের স্টুডেন্ট আছেন, এই আমাদের এই বাবারা মায়েরা সায়েন্স নিয়ে অনেক বেশি প্যারেশানিতে থাকেন। হ্যাঁ, অবশ্য যারা এসিএস এর সাথে আছেন, যারা এসজির সাথে আছেন তাদের খুব বেশি প্যারেশানি নাই ইনশাল্লাহ, অনেক বেশি প্যারেশানিতে থাকেন। আপনারা ইংরেজি পড়ার অনেক সময় সুযোগ পান না, বাংলা পড়ার সুযোগ পান না, আইসিটি পড়ার সুযোগ পান না, এবার তো বুঝতেই পারতেছেন। তো সামনে আপনাদের এক্সাম, আল্লাহর রহমতে যথেষ্ট সময় আছে। আল্লাহর নাম নিয়ে যারা অন্য ধর্মের, আপনারা স্রষ্টার নাম নিয়ে পড়তে থাকেন, স্টাডি করেন, যেখানে সমস্যা আছে আমাদেরকে বলেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এবং এইবার আমাদের এফআরবিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে আমাদের সব ভাই বোনেরা, সব স্টুডেন্টরা চমৎকার রেজাল্ট করতে পারে। হ্যাঁ, আমরা আপনাদের জন্য আসি। তো খেয়াল করেন, এটা খুব সহজ জিনিস। এইবার আপনাদের পালা, আপনারা বি এবং সি এই দুটো প্রশ্নের উত্তর করার চেষ্টা করেন। জাস্ট বিটা করলেই হবে, সি পারলে তো আলহামদুলিল্লাহ। ঠিক আছে, কুইকলি। এই তো মাশাআল্লাহ, এই তো আমাদের আব্দুল্লাহ আল সানি, তাওহিদুল ইসলাম মহিন, মার্জিয়া রহমান লাবনী, রাহি মহসিন, মাশাআল্লাহ, সাফিনা সারা, আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। দেখছেন কত চমৎকার লিখছেন, থ্যাংক ইউ মারুফ আলম। আচ্ছা, ট্রাই করেন ইনশাল্লাহ বাবা, ট্রাই করেন। এই তো অভিজিৎ শীল, আচ্ছা আচ্ছা, চমৎকার হচ্ছে, থ্যাংক ইউ, দুর্দান্ত লিখতেছেন। আচ্ছা, তাহলে দেখেন তো, আমরা জাস্ট একটু খেয়াল করি, দ্য পিপল অফ জাপান, জাপানের মানুষেরা। তা বাবা জাপানের মানুষেরা মানে বুঝতে পারতেছেন তো? আচ্ছা, দ্য পিপল অফ জাপান, জাপানের মানুষেরা, মানুষ কিন্তু একজন অনেকগুলো, লাভ কান্ট্রি, দেশকে ভালোবাসে। তো আপনি প্রশ্ন করেন কাদের দেশকে ভালোবাসে? জাপানের লোক তো আর আমাদের দেশকে ভালোবাসবে না, তাদের দেশকেই ভালোবাসবে। সো আপনি প্রশ্ন করেন কাদের দেশ, উত্তর আসতেছে দেয়ার, তাদের দেশকে ভালোবাসে, মোর দ্যান ড্যাশ লাইভস। আপনারা মনে হয় জানেন যে যদি কোনো সিঙ্গুলার ওয়ার্ডের শেষে এফ অথবা এফ ই থাকে, এটা প্লুরাল হলে ভিইএস হয়ে যায়। যেমন একজন মানুষের জীবন হলে হয় লাইফ, একাধিক মানুষের জীবন হলে হয় লাইভস। এছাড়াও গেমসের ক্যারেক্টারে আমরা দেখি একটা ক্যারেক্টারের অনেকগুলো লাইফ থাকতে পারে। হ্যাঁ, গাছের পাতার ক্ষেত্রে একটা পাতা হলে লিভ, একাধিক হলে কি হচ্ছে বাবা, লিভস। তাহলে আসেন তো, এই যে জাপানের মানুষেরা দেশকে ভালোবাসে, ড্যাশ জীবনের চেয়ে, আমাদের জীবনের চেয়ে নো, তাদের জীবনের চেয়ে। কাদের জীবন? সেম, দেয়ার লাইফ। সো এখানে দুটোই হচ্ছে দেয়ার, দুটোই হচ্ছে দেয়ার। মাশাআল্লাহ, এই দেখছেন আপনারা সবাই লিখছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, এই তো উৎস। আচ্ছা, এবার আসেন সি নাম্বার, দেয়ার আর আ লট অফ ফ্যালো ল্যান্ডস অ্যারাউন্ড হাউজেস। আচ্ছা, খেয়াল করেন, এইটা খুব ট্রিকি কোয়েশ্চেন, এটা খুব ট্রিকি কোয়েশ্চেন। দেয়ার আর আ লট অফ ফ্যালো ল্যান্ডস, ফ্যালো ল্যান্ডস মানে হলো পতিত জমি, অনেকে পতিত জমি বলে আর কি। হ্যাঁ, আমাদের বাড়ির আশেপাশে অনেক পতিত জমি আছে। এর পরের দেখেন, এখানে কিন্তু কার বাড়ির পাশে সেটা বলে নাই, পরের লাইনে আইসা বলতেছে। দেখছেন, এইভাবে ডস দেয়, কিন্তু এভাবে ডস দিয়ে দিয়ে আপনাকে বিপদে ফেলতে চাইবে আর কি। উই ক্যান প্ল্যান্ট, ঠিটা উঠে গেছে, উই ক্যান প্ল্যান্ট ট্রিজ ইন দিজ ফ্যালো ল্যান্ডস, আমরা এই পতিত জমিগুলোতে গাছ লাগাতে পারি। তাহলে ভাই আপনার বাসার পাশে জায়গা থাকলে আমি গিয়ে গাছ লাগাবো না। তাহলে যেহেতু উই আছে, তাহলে কাদের বাড়ির পাশে? আমাদের বাড়ির পাশে। এই দেখেন উত্তর চলে আসছে, উত্তর আসবে, উত্তরের বাবা আসবে, মায়ে চায়া চায়া দেখবে, কাটার সুযোগ নাই। এটাই সায়েন্স, তাই না? তাহলে দেখেন তো, দেয়ার আর আ লট অফ ফ্যালো ল্যান্ডস অ্যারাউন্ড আওয়ার হাউজেস, আমাদের বাড়ির আশেপাশে অনেক পতিত বা ফেলে রাখা জমি আছে। উই ক্যান প্ল্যান্ট ট্রিজ ইন দিজ ফ্যালো ল্যান্ডস, আমরা এই জমিগুলোতে গাছ লাগাতে পারি এবং গাছ লাগানো উচিত। হ্যাঁ,
আচ্ছা, তাহলে আমরা এটাও পারছি, আমার মনে হয় এটা আর বলা লাগবে না। তারপর একটু বলে দিই, রবি অ্যান্ড রানা দুইজন ছেলের কথা বলা হচ্ছে। হ্যাড বিন ওয়ার্কিং টুগেদার, একসাথে কাজ করতেছিল। ড্যাশ গার্ডেন ফ্রম মর্নিং, সকাল থেকে রবি এবং রানা বাগানে কাজ করতেছিল। দেখেন, এর আগে পরে কোনো বাক্য না থাকায় আমরা জানি না এটা কি রবির বাগান নাকি রানার বাগান নাকি দুইজনের বাগান। কোনো কিছু না থাকায় আমি এভাবে বলতে পারি সকাল থেকে রবি এবং রানা আমার বাগানে কাজ করতেছিল, মাই গার্ডেন বলা যায়। আবার আমরা যেহেতু দুইজন আছে তাদের বাগানও বলতে পারি, তাহলে বলতে পারি দেয়ার গার্ডেন। কিন্তু এখানে যেহেতু গেস করার মতো কোনো প্রেফারেন্স ওয়ার্ড দেয়া নাই, সো আমরা এখানে মাই আওয়ার ইওর জানিব তাই হয়ে যাবে। ওকে, বাট যেহেতু দুজন আছে তাই আমরা দেয়া নিলাম। আচ্ছা, এইবার আসেন আমাদের আমাদের প্রি মডিফায়ারের লাস্ট পার্ট। তাহলে আমরা তিনটা জিনিস শিখে আসছি বাবা। কি কি শিখলাম? এক নম্বরে আমরা শিখলাম এফটিএস। এফটিএস এ শিখেছি, আমি জাস্ট আপনাদেরকে একটু মনে করাই দিচ্ছি। হ্যাঁ, ফিডব্যাক। নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে সামনে পাওয়া যাবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে কেমন দ্বারা প্রশ্ন করলে সামনে পাবেন অ্যাডভার্ব, আর নাউনকে কয়টি কি পরিমাণ দ্বারা প্রশ্ন করলে সামনে পাবেন ডিটারমিনার। এই যে নাউনের পূর্বে বা ফ্রন্টে যে সাপোর্ট দিচ্ছি আমরা, এগুলোকেই বলা হয় ফ্রন্ট টাইপ সাপোর্টার। 2 নম্বরে আমরা পড়ে আসলাম ডেমনস্ট্রেটিভ। আই হোপ আপনাদেরকে আর বলা লাগতেছে না বাবা। হ্যাঁ, তারপরেও একটু মনে করাই দিই যাতে ভুলে না যান, ঠিক আছে? এগুলো ভোলা যাবে না। হ্যাঁ, আমি মাঝে মাঝে মজা করে আমার ছাত্রছাত্রীদেরকে বলি যে আমার খাতার প্রতি পৃষ্ঠায় পিপি লিখবেন। তো স্টুডেন্ট আমার জিজ্ঞেস করে, ভাই পিপি কি? আমি বলি পিপি মানে প্রথম প্রেম, ইংরেজিতে প্রথম প্রেম বানান, প্রথম প্রেম ভোলা যায় না। প্রয়োজনে বরিশাল যাক, ইংরেজিটা ভোলা যাবে না, মানে ভুলতে পারবেন না, ভোলা যাতে না যায় এগুলো মাথায় রেখেন আর কি। তো ডেমনস্ট্রেটিভ কি কি বাবা? ডেমনস্ট্রেটিভ আমরা একটু আগে পড়ে আসলাম, দিস, দিস, দ্যাট, দোজ। ওকে, এরপর আমরা কি পড়লাম? এই যে আমরা পড়ে আসছি পিসি, পজেসিভ কেস। উইচ আর পজেসিভ কেসেস? মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার। 4 নাম্বার এই যে আমরা যেগুলো দেখতেছি আর কি, এগুলো কি প্রি মডিফায়ার্স। 4 নাম্বার আমরা যেটা দেখবো, এইটার নাম হলো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। ঠিক আছে, এইখানে আপনাদের সাথে ছোট একটা তথ্য শেয়ার করা লাগে। হ্যাঁ, আপনারা পরবর্তীতে জানবেন, ইভেন আমরা অ্যাডমিশনের ক্লাসেও আপনাদেরকে এগুলো বলবো, অথবা আপনারা আমাদের পেজেও দেখতে পারেন। আপনারা অপার্স ক্লাসরুম, হ্যাঁ আপনারা ওই যে অপার্স ক্লাসরুম, অপার্স ক্লাসরুমে গিয়ে আপনারা খুব দুর্দান্ত একটা ক্লাস দেয়া আছে, সেটা হচ্ছে জিরান্ড ভার্সাস পার্টিসিপলের। এই একটা ক্লাস করলে আপনি জিরান্ড এবং পার্টিসিপল সারা জীবন পড়াইতে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তো যেটা আমরা বলবো এখানে আর কি, পার্টিসিপল 3 প্রকার, আমরা ওইখানে যাচ্ছি না, আমরা এখন দেখবো প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলটা কি জিনিস? প্রেজেন্ট পার্টিসিপল মানে হলো আইএনজি যুক্ত ভার্ব। খেয়াল করেন, আইএনজি যুক্ত ভার্ব যখন অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের কাজ করে তখন তাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। কিভাবে কাজ করে এটা নিয়ে আরেকদিন কথা হবে। হ্যাঁ, আজকে সুযোগ নাই বাবা। তাহলে আইএনজি যুক্ত ভার্ব, খেয়াল করেন জিনিসটা হলো আইএনজি যুক্ত ভার্ব, কিন্তু চরিত্র হইতেছে তার অ্যাডজেক্টিভের মতো। ঠিক আছে, আমি মাঝে মাঝে মজা করে বলি, এখন অনেকে বলে কি যে ভাই ভার্ব আবার অ্যাডজেক্টিভ কেমনে হয়? তখন আমি বলি হায় হায়, আপনি জানেন না, ধরেন আপনার আপন খালাতো বোনের সাথে আপনার আপন ভাইয়ের বিয়ে হয়ে গেছে। আপনার ভাইয়ের বিয়ে হয়ে গেছে, এবার আপনি আপনার আপন ভাইরে দুলাভাই ডাকবেন? ডাকবেন না তো, বরং এই বোন এখন আপনার ভাবি হয়ে গেছে। এই যে আপন খালাতো বোন আপন ভাইয়ের সাথে বিয়ে দিলে যেভাবে ভাবি হয়, মানে আগে বই না ছিল এখন ভাবি হয়ে গেছে, তো এইভাবে দেখবেন আগে ভার্ব ছিল কিন্তু ওর চরিত্র চেঞ্জ হয়ে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। কেমনে হয় এটা নিয়ে আমরা হিউজ আলোচনা এই যে অপার্স ক্লাসরুমে জিরান্ড এবং পার্টিসিপলের ক্লাসে আলোচনা করেছি। হ্যাঁ, আপনারা এখানে কি দেখে নিন একটু প্লিজ। আচ্ছা, এরপরে 2 নাম্বার পাস্ট পার্টিসিপল। আমরা সবাই পাস্ট পার্টিসিপল পড়ে আসছি। পাস্ট পার্টিসিপল মানে হইতেছে ভার্বের 3 নাম্বার ফর্ম। ভার্বের 3 নাম্বার ফর্মটা কিন্তু বাবা অ্যাডজেক্টিভের কাজ করে। এখন প্রশ্ন করতে পারেন, ভাই ভার্বের 3 নাম্বার ফর্ম অ্যাডজেক্টিভের কাজ করে কিভাবে? একটা উদাহরণ দেন দেখি। আমি আপনাদেরকে মনে আছে একটু আগে বলছি যে আপনি যখনই কোনো নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করবেন উত্তরে কি পাবেন? সামনে অ্যাডজেক্টিভ পাবেন। যেমন একটা এক্সাম্পল দিই, আমি যদি বলি চেয়ার, চেয়ার, এই যে নাউনটাকে প্রশ্ন করেন যে ভাই
কেমন চেয়ার, উত্তর আসতেছে নাইস, চমৎকার চেয়ার। তাহলে নাইস একটা কি, অ্যাডজেক্টিভ। আমি আবার এই চেয়ার শব্দটা লিখলাম, চেয়ার, এটা একটা নাউন। এইবার আপনি প্রশ্ন করলেন যে সুমন ভাই কেমন চেয়ার, আমি উত্তরে বললাম ব্রেক, ব্রোক, ব্রোকেন। এই যে ব্রোকেন, ব্রেকের 3 নাম্বার ফর্ম, এইটাও অ্যাডজেক্টিভের কাজ করতেছে, কারণ কেমন চেয়ার, ভাঙ্গা চেয়ার। এই যে আপনি নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করে উত্তরটা সামনে পাইছেন, সো অ্যাডজেক্টিভ। তাহলে আপনি মাথায় রাখবেন, ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের কাজ করলে, কাজ করছে কিনা আপনার আপাতত জানার দরকার নাই, সেটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। আর V3 গুলোকে বলা হয় পাস্ট পার্টিসিপল। ওকে, আর প্রেজেন্ট পার্টিসিপলের সাথে যখন আরো কিছু যোগ করবেন তখন সেটাকে বলা হবে ফ্রেজ। তাহলে এখন আমরা 4 নাম্বার আইটেমে যেটা পেলাম, আমরা কোন জায়গাতে আছি বাবা, আমরা কোথায় আছি, আমরা আছি প্রি মডিফায়ারে। কিন্তু হ্যাঁ, আমরা এখন ক্লাস করতেছি বা যে টপিকটা দেখতেছি সেটা হলো প্রি মডিফায়ার। আচ্ছা, প্রি মডিফায়ারে আমরা এখন দেখব প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা কি জিনিস? প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ মানে হলো ভার্বের সাথে আইএনজি যোগ করবেন, সাথে 2টা বা একটা ওয়ার্ড লিখে দিবেন বা একাধিক ওয়ার্ড লিখবেন, তাহলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। আর যদি জাস্ট আইএনজি যোগ করেন, প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাঁ, এটার জন্য কোনো রকেট সায়েন্স আপনার লাগবে না, ঠিক আছে? এবার আপনাদের অন্য কিছু লাগবে না। এখন দেখেন, এইটা খুব সহজ জিনিস। আমরা অনেক সময় বলি না, আমরা অনেক সময় বলি, ধরে নেন আপনি আপনার এক বন্ধুর কথা বললেন, যে বন্ধুরে বললেন যে দোস্ত খুব ক্ষুধা লাগছে রে, চল কিছু খাওয়া। হ্যাঁ, তো দেখবেন আপনার বন্ধু অনেক সময় করতেছে কি, ওরে খাওয়ার কথা বলার সাথে সাথে সে আর আপনার কথা শুনতেছে না, কানের ব্যাটারি নষ্ট হয়ে যেতেছে, ঠিক আছে? তখন আপনি বললেন যে খাওয়ানোর কথা শুনে আমার বন্ধু ঘুমিয়ে গেল, বা খাওয়ানোর কথা শুনে বা খাওয়াতে হবে এই কথা শুনে আমার বন্ধু চলে গেল। তাহলে দেখেন আপনার বন্ধু 2টা কাজ করছে, 1 খাওয়াতে হবে এই কথাটা সে শুনেছে, 2 সে চলে গেছে। আবার ধরে নেন আপনার এক ফ্রেন্ড 2টো পরীক্ষায় উপস্থিতই হয় নাই, কিন্তু গোল্ডেন A+ পায় গেছে। কেমনে কি, মানে যেই বাস্তব, তাই না? হা হা, জাস্ট মজা করে বললাম। ধরেন আপনার এক ফ্রেন্ড, সে পরীক্ষা খুব খারাপ দিছে কিন্তু গোল্ডেন A+ পায় গেছে। এখন আপনি ওরে রেজাল্ট দিতে গেছেন, ও তো জানে যে আমি কনফার্ম ফেল। আপনি ওরে রেজাল্ট দিচ্ছেন, আপনি ওকে রেজাল্ট বলছেন, সে রেজাল্টটা শুনছে, শোনার সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে। এখন আপনি যদি বলেন আমার বন্ধু বা আমার বান্ধবী রেজাল্ট শুনে অজ্ঞান হয়ে গেল, সে 2টা কাজ করছে, 1 রেজাল্ট শুনছে, 2 সে অজ্ঞান হয়ে গেছে। যখন কোনো ব্যক্তি বস্তু পর পর 2টা কাজ করে, আই রিপিট, আমি আরেকবার বলি, হ্যাঁ, যখন কোনো ব্যক্তি বস্তু বা সাবজেক্ট পর পর 2টা কাজ করে, যেই কাজটা আগে হয় সেটাকে আপনি প্রেজেন্ট পার্টিসিপল বানাবেন, ঠিক আছে? যেমন আপনি যদি এইভাবে বলেন হিয়ারিং দ্য নিউজ, বাংলা কি আসছে বাবা? বাংলা আসতেছে সংবাদটি শুনে। দ্য লেডি, মহিলাটি, ফেইন্টেড, ফেইন্টেড মানে জ্ঞান হারানো, মহিলাটি শুনে, দেখেন মহিলাটি, এই মহিলাটি জ্ঞান হারালো। তাহলে আপনি একটু জাস্ট খেয়াল করেন তো বাবা, সংবাদ শুনেছে কে? এই যে লেডি, লেডি। অজ্ঞান হয়েছে কে? মহিলা সংবাদ শুনবো আর ওনার মেয়ে বা ছেলে অজ্ঞান হবে, তা তো হবে না। সংবাদ শুনেছেন যিনি, অজ্ঞান উনিই হয়েছে। তাহলে একই সাবজেক্ট কয়টা কাজ করছে? 2টা। কোন কাজটা আগে করছে? শোনার কাজটা, তাই এটার সাথে আইএনজি যোগ হয়েছে। হিয়ারিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর যদি হিয়ারিং দ্য নিউজ এতটুকু বলেন তাহলে এটাই হলো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এই যে সহজে আশা করি বুঝতে পারছেন, এটাই আমরা বলছি যে সাধারণত একটা সাবজেক্ট পরপর 2টা কাজ করলে যে কাজটা আগে হয়েছে বা পূর্বে সম্পন্ন হয়েছে সেই ভার্বটার সাথে আমরা আইএনজি যোগ করে দেব বাবা। এইবার আপনার পালা। এই জায়গাতে স্টুডেন্টরা সবচেয়ে বেশি ভুল করে, দেখি আপনারা আসলে ভুল করেন কিনা। আমি দৃঢ় বিশ্বাস করি ইনশাআল্লাহ আপনারা যারা এই যে দেখেন অনেকে অনেক কিছু করতেছে, বাট আপনারা মনোযোগ সহকারে ক্লাসটা করতেছেন, যারা পরে করবেন লাইভের পরে তাদেরকেও বলতেছি, অনেকে দেখেন সময় নষ্ট করতেছে কিন্তু আপনি ক্লাস করতেছেন। তাহলে দেখেন যারা পড়ে আর যারা পড়ে না সবাই কি সমান হতে পারে? পারে না। যারা পড়তেছে তারা ডেফিনেটলি যারা পড়ে না তাদের সাথে আগায় রয়েছেন। সো আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আপনারা এটা পারবেন। তো আপনি জাস্ট একটু খেয়াল করেন তো, আপনাকে যখন বলবে ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল অর প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, ধরেন ফ্রেজ দিয়ে দিলাম আমি, টু প্রি মডিফাই দ্য ভার্ব, ভার্বকে প্রি মডিফাই করবে, যে বিকেম। আমরা এখানে একটা বাক্য লিখলাম, রাকিব বিকেম সলভেন্ট। সলভেন্ট মানে হলো সচ্ছল, ধনী, ধনী না সচ্ছল আর কি। তাহলে আমরা যখন বললাম রাকিব সচ্ছল হয়ে গেল, ধনী হয়ে গেল, তাহলে রাকিব কিছু একটা করছে, করার পরে ধনী হয়েছে। সেটা কি করছে? বলতে পারেন চুরি করে ধনী হয়েছে,
লটারি জিতা ধনী হয়েছে, আইসক্রিম বিক্রি করে ধনী হয়েছে। হ্যাঁ, আচ্ছা পরের বাক্যটাতে আসেন, ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল, আমরা এটাকে ফ্রেজ বানাই দেই। হ্যাঁ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ টু প্রি মডিফাই দ্য ভার্ব। আলফ্রেড বার্নার্ড নোবেল, আমরা জানি যে নোবেল প্রাইজের উনি প্রতিষ্ঠাতা, আর্ন আ হিউজ অ্যামাউন্ট অফ মানি। তো দেখেন তো, আমরা সবাই জানি যে আলফ্রেড বার্নার্ড নোবেল উনি ডায়নামাইট আবিষ্কার করছিলেন বা ডিনামাইট আবিষ্কার করছিলেন। এই ডায়নামাইট বা ডিনামাইট বিক্রির যে মানে প্রচুর পরিমাণ টাকা, এগুলো তিনি উইল করে রেখে যান। পরে এই জায়গা থেকে সুদের টাকা বা ওইখান থেকে একটা ইন্টারেস্ট আসে, প্রতি বছর এই জায়গা থেকে কি করা হয়, নোবেল প্রাইজ দেওয়া হয়, তাই তো? আচ্ছা, তো একটু খেয়াল করেন তো, আলফ্রেড নোবেল আর্ন হিউজ অ্যামাউন্ট অফ মানি, তিনি অনেক টাকা আর্ন করলেন। তাহলে আর্ন করছে পরে, আগে কি করছে সেটা লিখতে হবে। দেখি আমরা পারি কিনা। আচ্ছা দেখেন, আমরা অনেক সময় করি কি, অনেক সময় হিংসা করি, আরেকজনকে দেই না ক্লাস, বা ভালো স্যারের কথা বলি না। এটা একটা খুব খারাপ জিনিস, বুঝছেন? অনেক সময় আমি খুব ভালো স্যারের কাছে পড়তেছি বাংলা, না এই যাই না ফেলালে তো বিপদ। হ্যাঁ, এই আপনি একজনের উপকার করছেন, আল্লাহ আপনার আরেক জায়গা থেকে উপকার করবে। হ্যাঁ, আচ্ছা একটু খেয়াল করেন বাবা, রাকিব বিকেম সলভেন্ট, আমরা কি বলতে পারি? একদম নর্মালি বলতে পারি সেলিং কেক। ইদানিং তো ওই যে কেক আসছে, তাই না? তোমায় দিব মিষ্টি কিছু। তাই এই যে দেখেন, কেক বিক্রি করে রাকিব ধনী হয়ে গেল, হয়ে গেছে, হোক না। এই যে আবার আপনি কি বলতে পারেন? সেলিং কেক, কেক বিক্রি করে। অথবা আপনি বলতে পারেন উইনিং আ লটারি, লটারি জিতে রাকিব ধনী হয়ে গেল। অথবা আপনি বলতে পারেন কি বলা যায়, যেমন ডুইং বিজনেস, বিজনেস করে রাকিব সচ্ছল হয়ে গেল, যে এটাই বলেন না, হয়ে গেছে দেখেন। অথবা আপনি এভাবে বলতে পারেন গোয়িং টু লন্ডন, লন্ডনে গিয়ে এসে সচ্ছল হয়ে গেল। হ্যাঁ, এবার আসেন, এই যে আলফ্রেড বার্নার্ড নোবেল অনেক টাকা আর্ন করছে, তারপর কি করছে, আমরা কি বলতে পারি দেখেন, সেলিং। যারা জানেন না তারা অবশ্যই একটু বিপদে পড়ে যাবেন যে উনি আসলে কি করছে। সেলিং ডায়নামাইটস আর ডিনামাইটস, ডায়নামাইটস বা ডিনামাইটস বিক্রি করে। যদি না জানেন অনেক টাকা আর্ন করছে মানে কি, কিছু একটা করছে। হ্যাঁ, তাহলে আপনি বলতে পারেন ওয়ার্কিং হার্ড, এই ঝামেলা শেষ। এটা হলো একটা মারাত্মক ফাঁকিবাজি কাজ। যেমন কেউ যদি মনে করেন চুরি করে অনেক টাকা আর্ন করে, ওই চুরি করতে গেলে তো হার্ড ওয়ার্ক করতে হয় ভাই। অনেক পড়াশোনা করে অনেক টাকা আর্ন করছে আর কি, বা অনেক পড়ায় আর্ন করছে, এই যে ওয়ার্কিং হার্ড, এটা হলো একটা ফাঁকিবাজি। হ্যাঁ, সব রোগের মহা ঔষধ। আচ্ছা, আশা করি ইনশাল্লাহ তাহলে আমাদের প্রি মডিফায়ার শেষ। ঠিক আছে, এই যে আমাদের প্রি মডিফায়ার শেষ, পোস্ট মডিফায়ার মাত্র অল্প একটু আছে, করলে এরপর আমরা বোর্ডের কোশ্চেন সলভ করবো ইনশাল্লাহ। জাস্ট ওয়েট অ্যান্ড সি। হ্যাঁ, এখানে আপনাদের জন্য আমি আরও দিয়ে রাখছি, ও সেম সেন্টেন্স দুইবার চলে আসছে আর কি। আচ্ছা, এবার দেখেন আরেকটা বাক্য দেয়া, শি অ্যাস্টনিশড মি, সে আমাকে অবাক করে দিল। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ চাওয়া হবে আপনার কাছে এইখানে। তাহলে কিছু একটা করছে, করে আমার অবাক করে দিছে। তাহলে ধরেন আপনি ধারণা করছেন যে এই মেয়ের গোল্ডেন এ প্লাস পাওয়ার কথা, কিন্তু পাইছে কি, সি গ্রেড। তাহলে আপনি বলতে পারেন গেটিং সি গ্রেড অর গেটিং জিপিএ অফ 2.5, শি অ্যাস্টনিশড মি। অথবা আপনি বলতে পারেন কামিং হিয়ার, এখানে এসে সে আমাকে অবাক করে দিয়েছে। উই রিচড দেয়ার, আমরা সেখানে পৌঁছালাম। তাহলে আমরা পৌঁছাইছি, এটা দ্বিতীয় কাজ। প্রথম কাজ কি, আমরা বলতে পারি টেকিং সিএনজি, একটা সিএনজি নিয়ে আমরা এখানে আসছি। অথবা ওয়াকিং ফাস্ট, দ্রুত হেঁটে উই রিচড দেয়ার, আমরা সেখানে পৌঁছালাম। যেটাই বলেন, এই যে দেখেন ঘুরে ফিরে যেই লাও সেই কদু। এই যে ধন্যবাদ কাউসার বিন রায়হান, চমৎকার হচ্ছে। আরাফাত স্নিগ্ধা মুন, থ্যাংক ইউ আম্মাজান। রাহিমা আক্তার রাহি, এই তো সাবিব, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা সুন্দর লিখতেছেন, থ্যাংক ইউ। সিঙ্গিং আ সং, এই তো উৎস, চমৎকার লিখছেন, যে একটা গান গেয়ে সে আমাকে অবাক করে দিল। এবার আপনাদেরকে একটু বলি, বুঝছেন, ছোটবেলায় আমার খুব শখ ছিল গান গাওয়ার। তো মানুষটা ধরে ধরে জোর করে করে গান শোনাইতাম, শোনায় জিজ্ঞেস করতাম ভাই কেমন লাগে, উত্তর দিত তারা থামলে ভালো লাগে, বুঝছেন। এই দুঃখে আমি গান গাওয়া ছেড়ে দিছি আর কি। তো একটু খেয়াল করেন, ওই যে উৎস যেটা বলছে আর কি, গান গেয়ে সে আমাকে অবাক করে দিল। হ্যাঁ, করতে পারেন, সমস্যা নেই। এবার আমাদের প্রি মডিফায়ার শেষ। নাও উইল টক অ্যাবাউট পোস্ট মডিফায়ার্স। পোস্ট মডিফায়ার্সগুলো কি করবে, যাকে মডিফাই করবে তার পরে বসবে, তার ইমিডিয়েট পরে না বসে অনেক সময় কিছু ওয়ার্ডের পরে গিয়েও বসে। হ্যাঁ, আসেন তাহলে আমরা একটু ট্রাই করি। আচ্ছা, প্রথমে আমরা যেটা পাচ্ছি বাবা, একটু মনোযোগ সহকারে দেখেন। প্রথমে আমরা যেটা পাচ্ছি, এটাকে বলা হয় প্রেপোজিশনাল ফ্রেজ।
দেখেন আমি অনেক ডিপ থেকে আলোচনা করতে পারবো, যেহেতু আমি বলেন, আমাদের ওমর ফারুক স্যার বলেন, বা আপনাদের আদার্স যে টিচাররা আছে, হ্যাঁ, ওনারা অনেক সময় অনেক ডিপ নলেজ আপনাদেরকে অনেক সময় যে জায়গাতে স্কিপ করা দরকার সেখানে স্কিপ করে, যেখানে দেওয়ার দরকার সেখানে দেয়। দেখবেন একই স্যারের ক্লাস আপনি ইন্টারে করতেছেন, ডিপলি পড়াচ্ছে আপনাকে আপনার যতটুকু দরকার, কিন্তু অ্যাডমিশনে গিয়ে, ইঞ্জিনিয়ারিংয়ে গিয়ে, আবার আপনার দেখবেন মেডিকেল অ্যাডমিশনে গিয়ে আরেকটু বাড়ায় দিচ্ছে, কারণ আপনার আগে তো A+, গোল্ডেন A+ ঠেকাইতে হবে। হ্যাঁ, তো যেই বিষয়টা আমি বলতেছিলাম আর কি, দেখেন বাংলাদেশি বইগুলো বলতেছে যে prepositional phrase is a phrase that starts with a preposition and finishes with a preposition। বাংলাদেশি বইগুলো আমাদেরকে সাধারণত এইভাবে শেখাতো, যেই ফ্রেজটা শুরু হয় প্রেপোজিশন দিয়ে, শেষও হয় প্রেপোজিশন দিয়ে, তাকে বলা হয় প্রেপোজিশনাল ফ্রেজ। যেমন ইন অর্ডার টু, যেমন উইথ আ ভিউ টু, যেমন ইন অ্যাকর্ডেন্স উইথ, যেমন বাই, ডিন্ট, অফ। অল দিস ফ্রেজেস, দেখেন যতগুলো ফ্রেজ আছে, হ্যাঁ, এরা স্টার্টেড উইথ ইন, দ্যাট ইজ প্রেপোজিশন, ফিনিশেস উইথ, দেন ফিনিশ করছে কি, তারা ফিনিশ করছে কি দিয়ে, ফিনিশড উইথ প্রেপোজিশন। তাহলে বাংলাদেশি বইগুলো আমাদেরকে বলতেছে প্রেপোজিশন দিয়ে শুরু, প্রেপোজিশন দিয়ে শেষ, এদেরকে বলা হয় প্রেপোজিশনাল ফ্রেজ। এইবার আসেন এখন তো আমি যে মজা করে মাঝে মাঝে বলি, মজা করে বলি আর কি, যে ভাই এখন তো আর সেই বগলের যুগ নাই যে বগলে সার্চ দিবেন, এখন তো গুগল চলে আসছে। বগল মানে কি বাবা? আগের দিনে আমরা মাস্টাররা কি করতাম, এই যে ক্লাসরুমে বগলের নিচ থেকে একটা বই বের করতাম, ওরা বই খোলা যা থাকতো তাই পড়াই দিতাম। এখন গুগল চলে আসছে, চ্যাট জিপিটি আসছে, জেমিনাই আসছে, অনেক কিছু আসছে, তাই না? আচ্ছা, তো দেখেন আপনি এখন যদি গুগলে গিয়ে সার্চ করেন প্রেপোজিশনাল ফ্রেজ, আপনি ক্যামব্রিজ এবং অক্সফোর্ড ডিকশনারিতে পাবেন। আর প্রেপোজিশনাল ফ্রেজ ইজ আ ফ্রেজ দ্যাট স্টার্টস উইথ আ প্রেপোজিশন, ফিনিশেস অর এন্ডস উইথ আ নাউন অর প্রোনাউন। তাহলে আমরা এইটাই ধরতেছি এবং এইটাই আপনার লাগবে। হ্যাঁ, আমি এটা মুছে ফেললাম, এটা কিন্তু রং না, এটাও রাইট। তাহলে প্রেপোজিশনাল ফ্রেজগুলো কোনগুলো বাবা? যেটা শুরু হবে প্রেপোজিশন দিয়ে, শেষ হবে নাউন বা প্রোনাউন দিয়ে। হ্যাঁ, প্রেপোজিশন দিয়েও হইতে পারে, আমরা আপাতত ওদিকে যাচ্ছি না। তো দেখেন এই যে ইন দ্য ওয়ার্ল্ড, অফ দিস ক্লাস, বিসাইড আওয়ার বিল্ডিং, শুরু হচ্ছে সব প্রেপোজিশন দিয়ে। দেখেন আমরা প্রিপোজিশন বলি, রিয়েল প্রোনাউন্সিয়েশন হচ্ছে প্রেপোজিশন। ওয়ার্ল্ড নাউন, ক্লাস নাউন, বিল্ডিং নাউন, এই কাজ শেষ। তাহলে প্রেপোজিশনাল ফ্রেজ বসাইতে বললে আপনি জাস্ট প্রেপোজিশন দিয়ে শুরু করে নাউন প্রোনাউন দিয়ে শেষ করে দিবেন। আসেন তাহলে আমরা একটা দেখি, এই যে লিজা, হ্যাঁ লিজা, আবার বললেন না কলিজা, হ্যাঁ তখন আবার কলিজার সিঙ্গারা খাইতে ইচ্ছা করবো। লিজা গোজ টু খালিজ, বাক্য শেষ, বাক্য শেষ। লিজা গোজ টু খালিজ, লিজা কলেজে যায়, বাক্য শেষ। এইবার আপনারা বলা হচ্ছে ইউজ আ প্রেপোজিশনাল ফ্রেজ, একটা প্রেপোজিশনাল ফ্রেজ ব্যবহার করেন। প্রেপোজিশনাল ফ্রেজ কি দিয়ে শুরু হয়? প্রেপোজিশন দিয়ে, শেষ হয় কি দিয়ে? নাউন দিয়ে। টু পোস্ট মডিফাই দ্য নাউন, এই নাউনটা সম্পর্কে তথ্য দেওয়ার জন্য। তাহলে আমরা কি বলতে পারি? লিজা গোজ টু কলেজ, লিজা কলেজে যায়, কলেজে যায়। এবার আমি এখানে একটা প্রেপোজিশন দেই, বিসাইড দ্য হিল, এই যে হিল মানে পাহাড়, তাহলে কি আসতেছে দেখেন, লিজা পাহাড়ের পাশের কলেজে যায়, ডান, ঠিক আছে। এরপর আপনি বলতে পারেন লিজা গোজ টু কলেজ আন্ডার দ্যাট উপজেলা, এই যে দেখেন আন্ডার একটা প্রেপোজিশন, উপজেলা একটা নাউন। হ্যাঁ, আপনি আপনার মতো করে আরো দিতে পারেন, কোনো সমস্যা নাই, আপনি আপনার মতো আরো দিতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা থ্যাংক ইউ। ওকে, এরকম আরো বলতে পারেন, যেমন আমি এখানে একটা বাক্য লিখছি, আমরা এখানে একটা বাক্য লিখলাম, দেখেন রূপা হ্যাজ কালেক্টেড আ রোজ, রূপা একটা গোলাপ কালেক্ট করছে, বাক্য এখানেই শেষ। আমাদের কাছে চাওয়া হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ, যদি এই রোজটাকে মডিফাই করতে বলে, তাহলে আমরা বলতে পারি রূপা হ্যাজ কালেক্টেড আ রোজ ফ্রম শাহবাগ, ফ্রম শাহবাগ, এই যে প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ। অথবা আপনি লিখলেন অ্যাট 25 টাকা, অ্যাট 25 টাকা। আর টাকার প্লুরাল কি, কে বলতে পারবেন? কমেন্ট করেন তো। আচ্ছা, মজার একটা বিষয় হচ্ছে গিয়ে টাকার প্লুরাল টাকা নিজেই, এটার একটা লেস ইউজড প্লুরাল আছে যেটা হচ্ছে টাকাস। আপনাদেরকে অন্য একটা ক্লাসে আমি স্ক্রিনশট সহ আপনাদেরকে আমি বেশ কিছু রেফারেন্স সহ দেখা দিতে পারবো। যেমন দ্য ডেইলি স্টার 21শে সেপ্টেম্বর 2021 সালে তাদের পত্রিকায় টাকার প্লুরাল টাকাস লিখছে। এরপর দেখবেন ইন্ডিয়ান বইগুলো এই কাজটা করতেছে। এছাড়া আমেরিকার খুব বিখ্যাত একটা পত্রিকা আছে, দ্য সিয়াটল টাইমস,
তারা দেখা গেছে টাকা কথাটা লিখলে প্লুরাল হলে টাকাস ব্যবহার করে। হ্যাঁ, আচ্ছা, তবে আমরা বাঙালিরা টাকার সিঙ্গুলার প্লুরাল দুটোই টাকা নিয়ে থাকি আর কি। এবার আসেন মুন্নি। এই আবার মুন্নি সাহা বলেন না কিন্তু, হ্যাঁ মুন্নি। মুন্নি অলওয়েজ ট্রাইস টু কালেক্ট নিউজ। মুন্নি সবসময় নিউজ কালেক্ট করার চেষ্টা করে। এই যে নিউজের পরে আপনাকে প্রেপোজিশনাল ফ্রেজ চাইতেছে, তাহলে আমরা কি বলতে পারি? মুন্নি অলওয়েজ ট্রাই টু কালেক্ট নিউজ, ট্রাইস টু কালেক্ট নিউজ অ্যাবাউট ক্রাইম। এই যে ক্রাইম সম্পর্কে প্রেপোজিশন নাউন, দেখছেন? ইজিলি পারবেন ইনশাল্লাহ। এই তো ফ্রম হিজ গার্ডেন, ইন দ্য মর্নিং, শিফাত, এটা চমৎকার হচ্ছে। নাফিসা সিদ্দিকা সুচি, এই তো মারাত্মক হচ্ছে। আচ্ছা, রাহিমা রাহি, এই তো মাশাল্লাহ। শিফাত, এই তো হচ্ছে বাবা, উৎস দুর্দান্ত লিখছেন। সাজ্জাদুল সাহিব আরেকটা চমৎকার লিখছে যে ফ্রম ইন্টারনেট। হ্যাঁ লিখতে পারেন, ফ্রম দ্য ইন্টারনেট, সমস্যা নেই। এইবার আসেন পোস্ট মডিফায়ার আরেকটা জায়গা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ কি? আমরা টু এর পরে যখন ভার্বের 1 নাম্বার ফর্ম লিখি, মাথায় রাখবেন ভার্বের 1 নাম্বার ফর্মকে অনেকে প্রেজেন্ট ফর্ম বলে। প্রেজেন্ট ফর্ম আর ভার্বের 1 নাম্বার ফর্ম কিন্তু সবসময় এক হয় না। হ্যাঁ, এটাকে আমরা বেস ফর্ম বলবো। এতটুকুকে বলা হয় ইনফিনিটিভ ফ্রেজ। চাইলে সাথে আরো কিছু নিতে পারেন। ওইটাই বলা হচ্ছে এখানে, জাস্ট একটু খেয়াল করেন যে টু প্লাস বেস ফর্ম অফ ভার্বস, টু প্লাস বেস ফর্ম অফ ভার্বস মানে ভার্বের বেস ফর্মগুলোর সাথে টু থাকলে ইজ কল্ড অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। এটাকে ইনফিনিটিভ ফ্রেজ বলা হয়। এইখানে খুব জরুরি একটা তথ্য দেয়া আছে। আমরা এখানে 3টে স্টার দিলাম, সুপার স্টার তথ্য। ভার্বকে আপনি কেন দিয়ে প্রশ্ন করলে উত্তরে ইনফিনিটিভ ফ্রেজ পাবেন। অর্থাৎ আপনি একটা ভার্বকে প্রশ্ন করবেন কেন। আপনারা যখন ইংলিশ ফার্স্ট পেপার প্যাসেজের প্রশ্ন উত্তরে যাবেন, তখন মানে আমি ক্লাসে গিয়ে দেখাবো আপনাদেরকে যে কোন ধরনের প্রশ্নের উত্তর কিভাবে দিতে হয়। আবার আমরা অনেকে করি কি, ফার্স্ট পার্টের প্রশ্নের উত্তর করতে গিয়ে আমরা বিপদে পড়ে যাই। হুবহু দিতে গিয়ে মনে হয় আমি হুবহু দিলে যদি আমার নাম্বার না দেয়। হ্যাঁ, আপনি তো হুবহু দিতে পারবেন না, প্যারাফ্রেজ করতে হবে। আমরা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট খুব দুর্দান্ত টেকনিকে শিখবো ইনশাল্লাহ। হ্যাঁ, যারা এফআরবিতে আছেন আলহামদুলিল্লাহ, যারা নাই চেষ্টা করেন আর কি আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার। তো দেখেন ভার্বকে কেন অথবা হোয়াই দিয়ে প্রশ্ন করলে অনেকগুলো স্টাইলে উত্তর দেওয়া যায়। এটা সবচাইতে বেস্ট পসিবল আনসার যেটা, সেটা হচ্ছে 2 + V1 প্লাস বাকি অংশ, এভাবে করতে পারবেন। এখানে আরেকটা তথ্য একটু মাথায় রাখেন, ইংরেজিতে যে ভার্বের সামনে টু থাকে, বাংলায় তার শেষে সাধারণত তে যুক্ত হয়। তাহলে টু থাকলে, যার সামনে টু থাকে, বাংলায় তার শেষে তে যুক্ত হয়। হ্যাঁ, এটা সবসময় হবে এরকম না, 90% ক্ষেত্রে হয়। যেমন টু গো যেতে, টু সি দেখতে, টু নো জানতে, টু লাভ ভালোবাসতে, টু ইট খেতে। ঠিক আছে, এইবার আসেন, এই যে দেখেন আমরা আবার একটা বাক্য পেয়ে গেলাম, লিজা গোজ টু কলেজ, লিজা কলেজে যায়। বাক্য এখানেই শেষ। এইবার আপনাকে বলা হচ্ছে ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। তো ইনফিনিটিভ বললেই আমরা কি করব বাবা, মনে আছে না? হ্যাঁ, মনে থাকা উচিত আমাদের সবার। আমরা জাস্ট ভার্বটাকে কেন দিয়ে প্রশ্ন করব আর উত্তরটা 2 + V1 দিয়ে নিব, ব্যাস, কিচ্ছা শেষ। তাহলে লিজা গোজ টু কলেজ, লিজা কলেজে যায়, লিজা কলেজে যায়। এইবার আপনি প্রশ্ন করেন ভার্বটাকে, বাবা জাস্ট প্রশ্ন করেন তো লিজা কেন কলেজে যায়। ধরেন লিজা একজন ছাত্রী, ছাত্রী কেন স্কুলে যায়। ঠিক আছে, নেগেটিভ কোনো কথা বলবো না আমরা বাবা, হ্যাঁ পজিটিভ কথা বলি। তাহলে আমরা বলতে পারি টু অ্যাকুয়ার, অর্জন করতে। হ্যাঁ, অ্যাকুয়ার মানে অর্জন করা, অ্যাকুয়ার নলেজ। আচ্ছা, আপনাদেরকে একটা ইন্টারেস্টিং তথ্য দেই। হ্যাঁ, একটা ইন্টারেস্টিং তথ্য দেই। ইংরেজি ডিকশনারির এমন কোনো ওয়ার্ড নাই, ইংরেজি ডিকশনারির এমন কোনো ওয়ার্ড নাই যেখানে কিউ আছে সাথে ইউ নাই। মানে কিউ হলো এমন একটা লেটার যার পরে ইউ অটো থাকবেই, বুঝতে পারছেন? লাইলি মজনু আর কি, একজন আরেকজনের ছাড়া চলে না। হ্যাঁ, এক স্টুডেন্ট আমার একবার বলতেছে কি, ভাই আপনি না বললেন ইংলিশ ডিকশনারিতে কিউ থাকলে ইউ থাকবে না। পরে ডিকশনারি থেকে সে আমাকে পতাকা দেখাইতেছে, এই যে দেখেন ভাই কাতার, কাতার শব্দের মধ্যে তো কিউ এর পরে ইউ নাই। পরে আমি ওনারে বললাম, ভাই কাতার কি ইংলিশ ওয়ার্ড? কাতার তো ইংলিশ ওয়ার্ড না, এটা তো একটা দেশের নাম। আর বাংলাদেশ কি ইংলিশ ওয়ার্ড? এটা তো একটা দেশের নাম। ইংরেজি শব্দ হইতে হবে, ইংরেজি শব্দে কিউ থাকলে ইউ থাকবেই, এটা মাস্ট। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন টু অ্যাকুয়ার নলেজ, জ্ঞান অর্জন করতে যায়। আর আমরা যদি বলি যে লিজা হচ্ছে আমাদের কলেজের শিক্ষিকা, তাহলে আমরা কি বলতে পারি? লিজা কলেজে যায়, কেন যায়? টু টিচ, পড়াতে যায়, শেখাতে যায়। ঠিক আছে ডিয়ার,
এবার আসেন 2 নাম্বার, এইটা আপনারা লিখে দেন, দেখি এইটা আপনারা লিখে দেন তো। এই তো মাশাআল্লাহ, উৎস, শিফাত, নাফিসা, ফজলে রাব্বি, তানবির আহমেদ, সাজ্জাতুল, আবু হাসান সরকার, অভিজিৎ শীল, ফজলে রাব্বি, মাশাআল্লাহ, এই তো শিফাত রহমান, রাহিমা রাহি, রাইসুল হাসান, ওয়াও 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 নাইস, সুচি, লাবণী, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। দেখছেন এই নাফিসা সুচি একটা দুর্দান্ত শব্দ লিখছে, থ্যাংক ইউ নাফিসা। সাজ্জাতুল সাবিব, আপনারটাও সুন্দর হয়েছে, এই যে রাহিমা রাহিও তাই লিখছে, দেখেন চমৎকার। উই ইট, আমরা খাই। আগে প্রশ্ন করেন ভাই কেন খাই? এখন অনেকেই একটা শব্দ লেখে, কি লেখা যাবে, বাট দেখেন আপনি তো এখন বড় হয়েছেন, আপনার বাক্যের মান বাড়বে না বাবা, বলেন তো? বাক্যের মান বাড়বে। এই দেখেন, এই যে কালকে না পরশু যেন আমাদের ছোটবেলার যে হিরো আর কি, বুঝছেন, আমাদের কাছে হিরো রকিব হাসান মারা গেলেন আর কি, 3 গোয়েন্দার লেখক, বুঝছেন। আমি দেখা গেছে আমরা বাসার চাউল চুরি করে বিক্রি করে আমরা 3 গোয়েন্দার বই কিনে পড়তাম, বুঝছেন, লুকায় লুকায় পড়তাম। এই জেনারেশন তো বই পড়ে না, তারা বই পড়ে সেটা হচ্ছে বুক, ফেসবুক। হ্যাঁ, বই পড়তে হয় বাবা, আপনি যত বেশি পড়বেন। রকিব হাসান স্যারের একটা কথা বলি আপনাদেরকে, উনি বলছিল যে তুমি 100টা বই ভালোভাবে পড়লে একটা বই লিখতে পারবা। আমরা কি বই পড়ি? আমরা পড়ি না তো বাবা। পড়ার হ্যাবিটটা খুব ভালো করতে হবে, বুঝছেন। প্রতিদিন মিনিমাম নতুন 10টা করে পড়তে হবে। হ্যাঁ, ইংরেজি মিনিমাম 5টা লাইন পড়বেন, মিনিমাম 5টা লাইন, বাংলা মিনিমাম 5টা লাইন, সাহিত্য পড়ার চেষ্টা করবেন। এখন না পারলে এরপর থেকে চেষ্টা করবেন। উই ইট, আমরা খাই। প্রশ্ন হচ্ছে কেন খাই? যদি বলেন টু লিভ, লিভ মানে তো বাস করা, ঠিক আছে। হ্যাঁ, বাস করা বা কোথাও থাকা। এই যে আপনি যে বলেন টু সারভাইভ, টিকে থাকতে বা বেঁচে থাকতে খাই। কেন খাই? টু গেট এনার্জি, শক্তি পাওয়ার জন্য খাই। এই তো আপনারা মাশাআল্লাহ খুব সুন্দর লিখতেছেন। হ্যাঁ, যারা বলবে যে এই জেনারেশন পারে না তারা বোকা, আপনারা অনেক ভালো পারেন, কিন্তু সমস্যা আপনারা অনেক সময় একটু ফাঁকিবাজি করেন আর কি। আচ্ছা, এবার দেখেন সি নাম্বার, অনেকে সি নাম্বারের উত্তর দিচ্ছে। শিলা ওয়েন্ট টু নিউ মার্কেট, শিলা নিউ মার্কেটে গেল, ইনফিনিটিভ চাইছে, জাস্ট প্রশ্ন করেন কেন গেল? তাহলে আপনি বলতে পারেন টু বাই সাম থিংস, কিছু জিনিস কিনতে গেল। টু বাই কসমেটিক্স, হ্যাঁ আমরা কসমেটিক বলি, উচ্চারণ হচ্ছে কজ বর্গীয় জ। হ্যাঁ, বিশ্বাস না হলে সার্চ দিবেন, সার্চ দিলে পেয়ে যাবেন। তাহলে দেখেন শিলা ওয়েন্ট টু নিউ মার্কেট টু বাই সাম কসমেটিক্স। আর এমন যদি হয় যে শিলা কিছু পণ্য সেল করতে গিয়েছিল, তাহলে আমরা বলতে পারি শিলা ওয়েন্ট টু নিউ মার্কেট টু সেল সাম প্রোডাক্টস, ওকে, টু বাই সাম প্রোডাক্টস। দেন আর বলতে হবে না। এইবার আসেন অ্যাপোজিটিভ ফ্রেজ। এইটা অনেক স্টুডেন্টের কাছে আতঙ্ক মনে হয়, আতঙ্ক। ভাই এইটা আতঙ্ক জলাতঙ্ক কিছু হওয়ার কথা না, বুঝছেন মহাশয়। এই জলাশয়ে যাওয়ার দরকার নাই, খুব সহজ জিনিস এটা। এটারে আমরা হুদাই ডরাই। আসেন আজকের পরে ডর ভয় সব দূরে পালায় যাবে। হ্যাঁ, আচ্ছা, জাস্ট খেয়াল করেন, এটারে কেউ কেউ বলে অ্যাপোজিটিভ ফ্রেজ, কখনো কখনো বলা হয় অ্যাপোজিশন। হ্যাঁ, যেমন একটা মানুষই অনেকে অনেক নামে ডাকে আর কি। হ্যাঁ, অনেক সময় নাম থাকে না, যেমন আমাদের এক বন্ধুর নাম ছিল মিজানুর, বুঝছেন, বন্ধুর নাম মিজানুর, এই নাম ছোট হয়ে হয়ে গেল মিজান। ওনার আপন বউ এটারে আরেকটু ছোট করে ডাকে জান। তো যাক, আমরা তো আর বউর কাছে যাইতেছি না। এই যে আপনি মিজানুর রে মিজান ডাকেন, বাজান ডাকেন আর জান ডাকেন, জিনিস তো একটাই। তো এইটাও দেখেন অ্যাপোজিটিভ ফ্রেজ বলেন আর অ্যাপোজিশন বলেন, দ্য থিং ইজ সেম, হ্যাঁ সিমিলার, জিনিসটা একটাই। আমরা একটু খেয়াল করি, দেখেন এখানে ইংরেজিতে লেখা আছে অ্যাপোজিটিভ ফ্রেজ ইজ ইউজুয়ালি আ ফ্রেজ হুইচ ইজ দ্য সেকেন্ড আইডেন্টিটি অফ দ্য নাউন, হ্যাঁ, অফ আ নাউন। হ্যাঁ, একদম সহজ কথা আমরা বলতে পারি অ্যাপোজিশন হলো নাউনের দ্বিতীয় পরিচয়। এইটাতে 3টা স্টার মারেন, সুপার স্টার একটা ইনফরমেশন। অ্যাপোজিশন হলো নাউনের সেকেন্ড পরিচয়, নাউনের দ্বিতীয় পরিচয়, যা সাধারণত কমা দ্বারা পৃথক থাকে। এই যে কমা দিয়ে পৃথক থাকে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দেখাই, তাইলেই বুঝতে পারবেন। যেমন আপনাদের খুব পছন্দের একজন খেলোয়াড়ের নাম লিখছি আমি, হ্যাঁ, শান্ত। আচ্ছা, আপনারা শান্তরে অনেক ভালোবাসেন অনেকে, হ্যাঁ, অনেকে আবার বকাও দেন। তো যাক, আমরা বকা টকা দিচ্ছি না। হ্যাঁ, আচ্ছা দেখেন, আমি জাস্ট এতটুকু বলতে পারি, শান্ত প্লেইজ রিয়েলি ওয়েল। শান্ত আসলেই চমৎকার খেলে, বাক্য এখানেই শেষ। ধরে নেন এখন আমাদেরকে স্নিগ্ধা জিজ্ঞেস করলো যে ভাই
শান্ত চমৎকার খেলে বুঝলাম, শান্ত আবার কে, একটু পরিচয় দেন দেখি। তখন আমি বললাম, স্নিগ্ধা, আপনি শান্তরে চিনেন না? আওয়ার ক্যাপ্টেইন। এই যে দেখেন, তাহলে এই বাক্যে দেখেন তো শান্তকে আওয়ার ক্যাপ্টেইন, আওয়ার ক্যাপ্টেইনকে শান্ত। এই যে একজনের যে সেকেন্ড আইডেন্টিটি বা দ্বিতীয় পরিচয় আসতেছে, এইটার নামই হলো বাবা অ্যাপোজিশন। ঠিক আছে? যেমন ধরেন আপনি বলতে পারেন, আমি একটা উদাহরণ দিই, ধরেন আপনি বললেন আই ওয়াজ বর্ন ইন রাজশাহী। এখানে রাজশাহীর কেউ আছেন? রাজশাহী আমার খুব পছন্দের একটা জায়গা আর কি। আই ওয়াজ বর্ন ইন রাজশাহী, আমি রাজশাহীতে জন্মগ্রহণ করেছিলাম, বাক্য এখানে শেষ। এখন ধরে নেন মাসুম বিল্লাহ ভাই আপনারা জিজ্ঞেস করতেছে যে দোস্ত রাজশাহী কি, একটু পরিচয় দিয়ে দেখি, রাজশাহী সম্পর্কে কিছু ক। আপনি তখন বললেন দ্য ক্লিনেস্ট। আমরা জানি সুপারলেটিভ ডিগ্রি পূর্বে দা বসে, তাই লিখছি, হ্যাঁ দা লিখছি। দ্য ক্লিনেস্ট সিটি অর দ্য ক্লিনেস্ট টাউন, ক্লিনেস্ট সিটি বলি আমরা, টাউন না, হ্যাঁ এটা বড়, সিটি অফ বাংলাদেশ। তাহলে মজার ব্যাপার দেখেন, আমি কিন্তু জাস্ট এতটুকু বলতে পারতাম আই ওয়াজ বর্ন, খেয়াল করেন তো, আই ওয়াজ বর্ন ইন দ্য ক্লিনেস্ট সিটি অফ বাংলাদেশ, আমি বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহরে জন্মগ্রহণ করেছিলাম। এবার আপনার একজন জিজ্ঞেস করলো এই শহরটা কি, আপনি বললেন কেন রাজশাহী। আবার মনে করেন এবার এতটুকু নাই, আপনি বললেন আই ওয়াজ বর্ন ইন রাজশাহী, আমি রাজশাহীতে জন্মগ্রহণ করেছিলাম। এবার আপনারা জিজ্ঞেস করলো ভাই রাজশাহী কি রে, একটু পরিচয় দিয়ে দেখি। আপনি তখন বললেন কেন দ্য ক্লিনেস্ট সিটি অফ বাংলাদেশ। এই যে রাজশাহীর দ্বিতীয় পরিচয়, মজার ব্যাপার আপনি যে কোনো একটাকে তুলে দিতে পারেন, খেয়াল করেন, এইটার নামই হলো ভাব অ্যাপোজিশন অর অ্যাপোজিটিভ ফ্রেজ। এবার দেখেন উই রিভিয়ার, রিভিয়ার শব্দটা এর বাংলা হলো শ্রদ্ধা করা। শ্রদ্ধা করা, আপনাদেরকে হিউজ পরিমাণ ভোকাবুলারি জানতে হবে, হ্যাঁ সিনোনিম অ্যান্টোনিম আসে কিন্তু। উই রিভিয়ার মিস্টার রাকিব, আমরা মিস্টার রাকিবকে সম্মান করি, বাক্য এখানেই শেষ। এইবার ধরে নেন হাসনাত জামান শুভ্র ভাই জিজ্ঞেস করলো ভাই মিস্টার রাকিব উনি কে, একটু পরিচয় দেন না। তখন আমরা বললাম কেন দ্য প্রিন্সিপাল অফ দিস কলেজ, এই কলেজের প্রিন্সিপাল। দেখেন আমরা কিন্তু রাকিব শব্দটা বাদ দিয়ে ডাইরেক্ট বলতে পারতাম উই রিভিয়ার দ্য প্রিন্সিপাল অফ দিস কলেজ, আমরা এই কলেজের প্রিন্সিপালকে রিভিয়ার করি, সম্মান করি। এখন উনি প্রশ্ন করতে পারতো যে ভাই এই কলেজের প্রিন্সিপালকে, আমি বললাম কেন রাকিব, রাকিবকে কেন এই কলেজের প্রিন্সিপাল। ওই জাস্ট কমা দিয়ে এটাকে সেপারেট করা হয়, যদি মাঝখানে থাকে তাহলে সামনে একটা কমা পেছনে একটা কমা বসে, শেষে থাকলে জাস্ট সামনে একটা কমা বসে, অ্যাসার্টিভ সেন্টেন্স হলে ফুল স্টপ বসে। ওকে, আশা করি পারবেন। এইবার লিজা চলে আসছে, মানে আমার ভাগ্নির নাম আর কি। এবার আপনারা এ এবং বি এই দুটো প্রশ্নের উত্তর একটু করার চেষ্টা করেন তো। জাকারিয়া রাহাত, এটা কি বললেন ভাই? শিফাত দ্য রিভারাইন সিটি, আচ্ছা ভাইয়া আমার কাছে অ্যাডভান্স লার্নার্স বুক আছে, আর কি টেস্ট পেপার কিনবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেস্ট পরীক্ষার পরে টেস্ট পেপার কিনবেন, আপাতত না কিনলেও হবে। তবে পুরনো কারো টেস্ট পেপার থাকলে পরীক্ষা হয়ে গেছে তাদের থেকে কালেক্ট করতে পারেন। টেস্ট পেপার নবদূতটা আমার কাছে বেস্ট লাগে আর কি, আপনি আপনার মতো নিতে পারেন একটা। হ্যাঁ ফারহানা মুন্নি, টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করলে বেটার হয়। তাই তো, মাশাআল্লাহ। আচ্ছা তাহলে দেখেন লিজা গোস টু কলেজ রেগুলারলি, লিজা নিয়মিত কলেজে যায়। এবার আপনি জাস্ট অ্যাপোজিশন চাইছে মানে কি লিজার দ্বিতীয় পরিচয় দিবেন, তাহলে আমি বলতে পারি লিজা, আপনি বলেন আমার ছোট বোন, মাই ইয়াঙ্গার সিস্টার। ইয়াঙ্গার না বলে আপনি চাইলে বলতে পারেন মাই লিটল সিস্টার, আমার পিচ্চি বোনটা লিজা। তাহলে আমি কিন্তু জাস্ট এতটুকু বলতে পারতাম মাই ইয়াঙ্গার সিস্টার গোস টু কলেজ রেগুলারলি। ওকে, আচ্ছা এবার আসেন সক্রেটিস believed that, সক্রেটিস বিশ্বাস করতেন যে an angry man is worse, an angry man is worse than a beast, একজন রাগান্বিত লোক একটা পশুর চেয়েও খারাপ, এটা বিশ্বাস করতো কে? সক্রেটিস। এখন ধরেন সক্রেটিস এই বেটার নাম জীবনেও শুনেন নাই আপনি, সেক্ষেত্রে কি করবেন? আপনি লিখতে পারেন ওয়েল নোন পারসন, হ্যাঁ আ ওয়েল নোন পারসন, আ নোন পারসন। এখন ওয়েল নোন মানে সুপরিচিত, তাই না? আচ্ছা তাহলে সক্রেটিস ছিলেন একজন গ্রিক দার্শনিক, তাই না? তাহলে আপনি লিখতে পারেন একজন গ্রিক দার্শনিক, অথবা আ ফেমাস ফিলোসোফার, ফিলোসোফার মানে দার্শনিক, ঠিক আছে? আর আপনি যদি না জানেন যে এটা কে, আপনি লিখবেন আ ওয়েল নোন
ওয়েল নন পারসন। দেন এবার বলেন তো লোডশেডিং সম্পর্কে কি বলা যায়? লোডশেডিং এর দ্বিতীয় পরিচয় বলেন। লোডশেডিং কজেস, লোডশেডিং ঘটায়, কি ঘটায়? গ্রেট লস টু দ্য ডেভেলপমেন্ট অফ আ কান্ট্রি। গ্রেট লস, আচ্ছা এটা তো লুজ হয়ে গেছে, হ্যাঁ এটা লস করতে হবে আমাদের, হ্যাঁ এটা লুজ হয়ে গেছে। বলেন এটা কি হওয়া উচিত? দেখি এটা আপনারা করে দিতে পারেন কিনা। আই হোপ সবাই পারবেন, ইনশাল্লাহ সবাই পারবেন। দেখি তো কে কি লিখলেন। এই তো ট্রাই করেন প্লিজ। দ্য গ্রেটেস্ট প্রবলেম, এই তো অভিজিৎ শীল দুর্দান্ত লিখছেন। তাহলে আপনি বলতে পারেন কমন প্রবলেম, দ্য গ্রেটেস্ট প্রবলেম, আ কমন প্রবলেম ইন বাংলাদেশ। তাহলে দেখেন আ কমন প্রবলেম ইন বাংলাদেশটা কি? লোডশেডিং। লোডশেডিংটা কি? আ কমন প্রবলেম ইন বাংলাদেশ। ডান, ঠিক আছে। এইবার দেখেন জ্যাকসন ওয়াজ বর্ন ইন নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক সম্পর্কে আপনাকে বলতে হচ্ছে, তাহলে আপনি কি বলবেন? আ সিটি অফ দ্য ইউএসএ। ডান, আচ্ছা ঠিক আছে। এইবার আসেন, দিস ইজ দ্য লাস্ট পার্ট অফ পোস্ট মডিফায়ার। এটা হলো পোস্ট মডিফায়ারের লাস্ট অংশ। হ্যাঁ, আপনাকে অনেক সময় বলবে ভার্বকে পোস্ট মডিফাই করো, খুব সহজ জিনিস। এরপর আমরা বোর্ড কোশ্চেন সলভ করব, ঠিক আছে। এই যে দেখেন জাস্ট আমরা 1 ঘন্টা 25-26 মিনিটের মধ্যে একটা পুরো টপিক শেষ করে ফেললাম। এইভাবে আপনি আসলে ইন্টারমিডিয়েটের সব টপিক হয়তো এক ক্লাসে শেষ হয় না, এই 1টা 2টা 3টা ক্লাসে শেষ করা যাইতো। কিছু কিছু ক্ষেত্রে আমরা মানে টিচাররা অনেক সময় ফাঁকিবাজি করেছি, কিছু কিছু ক্ষেত্রে স্টুডেন্টরাও ফাঁকিবাজি করছে, কিছু কিছু ক্ষেত্রে দুইজন মিলেই আমরা দেখা গেছে ফাঁকিবাজি করছি। এটা তো এখন আপনার আর ফাঁকিবাজি করার সময় নাই বাবা। আপনাকে যেটা করতে হবে এখন পুরো গতিতে আগায় যেতে হবে। আমি তো মনে করি যদি ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা বিশেষ করে বেশি মনোযোগী হয় একদম শুরু থেকেই, হ্যাঁ তারা কিন্তু আরও বেশি আগায় থাকবে। এটাই উচিত, ঠিক আছে। আপনারা আপনাদের ছোট ভাই বোনদেরকে অন্তত বলবেন যে শুরু থেকে পড়াশোনা করো। আচ্ছা, আমরা এখন অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বের করার টেকনিকটা দেখব। খুব সহজ জিনিস। আপনি জাস্ট ভার্বকে প্রশ্ন করবেন কখন, কোথায়, কিভাবে, কেন, কতটুকু, কি পরিমাণ, কোথা থেকে, কোন দিকে, কি দিয়ে, কাকে দিয়ে, কার জন্য। হ্যাঁ, এই প্রশ্নগুলো কাকে করবেন? ভার্বকে করবেন। এই প্রশ্নের উত্তরে যদি আপনি ওয়ান ওয়ার্ড পান বা সিঙ্গেল ওয়ার্ড পান তাহলে বুঝবেন সেটা হলো একটা অ্যাডভার্ব। আর এই প্রশ্নগুলোর উত্তরে আপনি যদি মোর দ্যান সিঙ্গেল ওয়ার্ড পান, আচ্ছা এখানে ওয়ান ওয়ার্ড না লিখে এটা ইট উইল সাউন্ড ওয়েল, এটা আরো ভালো শোনাবে যদি আপনি এইভাবে লেখেন সিঙ্গেল ওয়ার্ড, আর এটা হচ্ছে মোর দ্যান সিঙ্গেল ওয়ার্ড। একের অধিক ওয়ার্ড যদি পান তাহলে এটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ঠিক আছে বাবা, আসেন আমরা একটু উত্তর দেখি। তাহলে প্রশ্নগুলো কাকে করবেন? এই প্রশ্নগুলো আপনার ভার্বকে করতে হবে। যেমন দেখেন দ্য পিপল ইলেক্টেড হিম। আচ্ছা আমি এক কাজ করি, এগুলোকে আমি একদম ডিলিট করে দেই, ঠিক আছে। এই যেগুলো ডিলিট করে দিলাম। এই যে ডিলিট করে দিলাম বাক্য। দেখেন ডিলিট করার পরেও কিন্তু এগুলো পরিপূর্ণ বাক্য। এই পরিপূর্ণ বাক্যগুলোতে আমরা ভার্বকে মডিফাই করব। খেয়াল করেন অ্যাডভার্ব কাদেরকে মডিফাই, কাকে মডিফাই করবে? ভার্বকে মডিফাই করবে। যেমন দ্য পিপল ইলেক্টেড হিম, মানুষেরা, জনগণ তাকে নির্বাচিত করলো। এই যে ইলেক্টেড একটা ভার্ব। আপনি প্রশ্ন করেন কখন নির্বাচিত করলো? এখন এই প্রশ্নের উত্তরে আমি যদি সিঙ্গেল ওয়ার্ড বা একটা শব্দ বলি তাহলে এটা হবে অ্যাডভার্ব, আর যদি একাধিক শব্দ বলি তাহলে হবে অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে জনগণ তাকে নির্বাচিত করলো, প্রশ্ন করেন কখন? এই যে উত্তরে বললাম ইয়েস্টারডে, যেহেতু ইয়েস্টারডে একটা শব্দ তাই এটা একটা অ্যাডভার্ব। এটা মডিফাই করছে কাকে? এই যে ভার্বটাকে। আবার দেখেন দে কেম হিয়ার, তারা এখানে এসেছিল, বাক্যটা এখানেই শেষ। এবার আপনি মডিফাই করতে পারেন ভার্বটাকে প্রশ্ন করেন তারা কোথা থেকে এসেছিল? এই যে দেখেন ফ্রম আ ডিস্টেন্ট ভিলেজ, এক দূরবর্তী গ্রাম থেকে। এই যে এটা একটা অ্যাডভার্ব ফ্রেজ হয়ে গেছে।
এবার দেখেন শি ওয়ার্কস, সে কাজ করে। কিভাবে কাজ করে? হার্ড, কঠোরভাবে কাজ করে। এখানে কিন্তু সে কঠোর না, কাজ করাটা কঠোর, এটা একটা অ্যাডভার্ব হয়ে গেছে। এখন আপনাকে প্রশ্ন দিতে পারে এইভাবে আর কি, যেমন ধরুন একটা বাক্য দিল যে রূপা ইনভাইটেড আস, বাক্যটা এখানে শেষ। এবার আপনাকে বলবে ইউজ অ্যান অ্যাডভার্ব। হ্যাঁ, অ্যাডভার্ব ফ্রেজ বলে না কিন্তু, টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। এখন যখন অ্যাডভার্ব চাইছে, আপনি কখন, কোথায়, কিভাবে দিয়ে প্রশ্ন করেন। রূপা আমাদেরকে দাওয়াত দিয়েছিল, প্রশ্ন করেন কখন দাওয়াত দিয়েছিল, উত্তর আসবে ইয়েস্টারডে। কোথায় দাওয়াত দিয়েছিল, আপনি বলতে পারেন হেয়ার, এইখানে, দেয়ার, সেইখানে। এবার আপনি জাস্ট কিভাবে দিয়ে প্রশ্ন করেন তো, যে রূপা আমাদেরকে দাওয়াত দিয়েছিল, খুব ভালো কথা। কিভাবে দাওয়াত দিয়েছিল, আমরা বলতে পারি আর্নেস্টলি, আন্তরিকতার সাথে, কর্ডিয়ালি। আপনি বলতে পারেন সিক্রেটলি, গোপনে দাওয়াত দিয়েছিল। এই যে আমরা এতটুকু বুঝে ফেলছি। এইবার এতক্ষণ আমরা যতগুলো মডিফায়ার দেখছি সেগুলোকে অ্যাট আ গ্ল্যান্স দেখে নেই। কেউ যদি এখনও 2, 3, 4, 5 মিনিট দেখেন, মডিফায়ার সব কভার হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আসেন আমরা শুরুতে যেটা দেখব, যে কিভাবে আমরা নাউনকে মডিফিকেশন বা মডিফাই করতে পারি। তাহলে নাউনকে মডিফাই করতে পারে কি কি? ডিটারমিনার। যারা ডিটারমিনার চেনেন না, আমরা 41 নাম্বার পেজে আছি, আমি জাস্ট আপনাদেরকে একটু মনে করাই দিই। যারা ডিটারমিনার চেনেন না, আমরা শুরুতে বলছি ডিটারমিনার মানে দুনিয়ার যত সংখ্যা, পরিমাণ, আর্টিকেল তো চেনেন, এ অ্যান্ড দা, সংখ্যা, পরিমাণ, আর্টিকেল, পজেসিভ, মাই, আওয়ার, ইয়োর, ডেমনস্ট্রেটিভ, দিস, দ্যাট, দোজ, ডিস্ট্রিবিউটিভ, ইচ, এভরি, আইদার, নাইদার, ডেমনস্ট্রেটিভ 4টা, দিস, দ্যাট, দোজ, এগুলোকেই বলা হয় ডিটারমিনার। হ্যাঁ, এগুলোই হচ্ছে কি আমাদের ডিটারমিনার, তাই তো স্যার? আচ্ছা, আসেন তাহলে আমরা এক নজরে দেখি তো নাউনের সামনে কি কি লেখা যায়। এই যে নাউনকে মডিফাই করতে পারবেন ডিটারমিনার দিয়ে, যেমন সাম বয়েজ, অ্যাডজেক্টিভ দিয়ে করতে পারবেন, যেমন ব্রিলিয়ান্ট বয়েজ। দেখেন, যেমন ধরেন আমি এখানে একটা নাউন নিলাম বয়েজ, ডিফারেন্ট একটা কালার নেই, ধরেন আমি এখানে একটা নাউন নিলাম বয়েজ। তাহলে আপনি ডিটারমিনার দিতে পারবেন, যেমন আপনি বলতে পারবেন সাম বয়েজ। অ্যাডজেক্টিভ দিতে পারবেন, যেমন আপনি বলতে পারবেন গুড বয়েজ। পজিটিভ দিতে পারেন, আপনি বলতে পারেন আওয়ার বয়েজ, আমাদের ছেলেরা। ডেমনস্ট্রেটিভ দিতে পারেন, আপনি বলতে পারেন দিস বয়েজ। দেখছেন, খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট কিন্তু। হ্যাঁ, এবার প্রেপোজিশনাল ফ্রেজ দিতে পারেন। বয়েজ, প্রেপোজিশনাল ফ্রেজ কি শুরু হবে প্রেপোজিশন দিয়ে, শেষ হবে নাউন দিয়ে। হ্যাঁ, দেখেন বয়েজ বা দ্য বয়েজ অফ আওয়ার স্কুল, এই যে দেখেন শুরু হয়েছে প্রেপোজিশন দিয়ে, শেষ হয়েছে নাউন দিয়ে। দেখছেন, ইজিলি শেষ করা যায়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, খাতা এটা তুলে লিখে ফেলবেন। হ্যাঁ, অ্যাপোজিটিভ দিয়ে করা যায়, দ্য বয়েজ, ছেলেরা। এখন এই ছেলেগুলো কারা? আপনি বলতে পারেন এই কমা দিয়ে, দুটো কমা দিয়ে বলতে হবে, দ্য বেস্ট প্লেয়ার্স অফ দিস স্কুল। সামনে একটা কমা, পেছনে একটা কমা হবে। যেমন আপনি বলতে পারেন দ্য বয়েজ আর ব্রিলিয়ান্ট। কোন ছেলেগুলো ব্রিলিয়ান্ট? এই যে দেখেন দ্য বেস্ট প্লেয়ার্স অফ দিস কলেজ। তার মানে এই স্কুল বা কলেজের বেস্ট যে প্লেয়াররা তারা ব্রিলিয়ান্ট, অথবা এই ছেলেগুলো ব্রিলিয়ান্ট। হ্যাঁ, বাক্য বানা দিতে পারি আমরা। তার মানে আমরা নাউনকে মডিফাই করতে পারবো। এবার দেখেন ভার্বকে মডিফাই করা যায় কি দিয়ে? অ্যাডভার্ব দিয়ে। সামনেও অ্যাডভার্ব দেওয়া যায়, পেছনেও অ্যাডভার্ব দেওয়া যায়। যেমন আপনি বলতে পারেন হি কেম হিয়ার, সে এইখানে এসেছিল। ঠিক আছে, এই ভার্বটাকে আপনি যদি প্রশ্ন করেন কিভাবে দিয়ে, কিভাবে এসেছিল, হি স্লোলি কেম হিয়ার, এই যে অ্যাডভার্ব আসছে। আবার আপনি বলতে পারেন হি কেম হিয়ার স্লোলি। তার মানে প্রি মডিফায়ারও করা যায় অ্যাডভার্ব দিয়ে, পোস্ট মডিফায়ারও করা যায় অ্যাডভার্ব দিয়ে। ঠিক আছে, তাহলে এই দুইটা ডান। এবার দেখেন প্রেজেন্ট পার্টিসিপল দেওয়া যায়, যে সে এখানে এসেছিল। আপনি কি বলতে পারেন যে সংবাদ শুনে সে এখানে আসছিল। আমরা বলছিলাম পরপর দুটো কাজ করলে যে কাজটা আগে হয় সেটার ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বানাই। আর একটা হচ্ছে ইনফিনিটিভ। যেমন আপনি বলতে পারেন হি কেম হিয়ার, সে এখানে এসেছিল। কেন এসেছিল? টু
নো দ্য ইনফো, তথ্য জানতে। এই হইতেছে গিয়ে ঘটনা। এইবার আমরা একটু দেখি অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে কে। অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব। যেমন আপনি যদি বলেন গুড, তাহলে এটা কি হবে? ভেরি গুড। আচ্ছা, ইন্টেন্সিফায়ার, মজার ব্যাপার, ইন্টেন্সিফায়ার হচ্ছে ভেরি, সো, টু, হাইলি ইত্যাদি। ইন্টেন্সিফায়ারগুলোও কিন্তু অ্যাডভার্ব। এইবার আসেন আমরা প্র্যাকটিস সেকশনে চলে যাচ্ছি। দেখেন পাক্কা 1.5 ঘন্টায় আমাদের পুরো মডিফায়ার শেষ। এখন আসেন আমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করবো ইনশাল্লাহ। ঢাকা বোর্ড 2025 সালে আসা প্রশ্নটা আমরা সমাধানের মাধ্যমে আমাদের মডিফায়ারটা শিখে ফেলবো আমরা। দেখেন এখানে কি বলা হচ্ছে, রিড দ্য ফলোইং টেক্সট, নিচের টেক্সটটা পড়েন, অ্যান্ড ইউজ মডিফায়ার্স ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস। এই যে ব্ল্যাঙ্ক স্পেসেস বা খালি জায়গাগুলোতে মডিফায়ার ব্যবহার করতে হবে অ্যাজ ডাইরেক্টেড অর ডিরেক্টেড। 2025-এ এই জায়গা থেকে 5 মার্ক ছিল 10টাতে। হ্যাঁ, তাহলে আমরা একটু দেখি। দ্য নেসেসিটি অফ লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার নেসেসিটি বা প্রয়োজনীয়তা, ইজ দ্য ডিমান্ড অফ টুডেজ ওয়ার্ল্ড, বর্তমান পৃথিবীর এটা একটা ডিমান্ড। তাহলে ইংরেজি শেখার যে প্রয়োজনীয়তা সেটা হচ্ছে বর্তমান পৃথিবীর একটা দাবি, বর্তমান বিশ্বের একটা দাবি। আচ্ছা, বাট ম্যানি পিপল ইন ড্যাশ কান্ট্রি, তাহলে বলেন তো বাবা, এখানে আমাদের কাছে পজিটিভ চাওয়া হয়েছে। পজিটিভ মাই, আওয়ার, ইউর, কোনটা হবে? হ্যাঁ, কোনটা হবে একটু বলেন তো। এই তো মাশাআল্লাহ অনেকে অনেকে আগের প্রশ্নগুলোর উত্তর করছিলেন। থ্যাংক ইউ। আবদুল্লাহ আল সানি, সাব্বাতুল, রাফি সরকার, জাকারিয়া, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এটা কি হইতে পারে? হ্যাঁ, বুঝতে পারতেছেন। তাহলে দেখেন ইংরেজি শেখার প্রয়োজনীয়তা হলো বর্তমান পৃথিবীর একটা দাবি। বাট ম্যানি পিপল ইন ড্যাশ কান্ট্রি, ইন আওয়ার কান্ট্রি। কিন্তু এই যে দেখেন এখানে যেহেতু উই আছে পরের সেন্টেন্সে, আমরা বুঝতেছি আওয়ার কান্ট্রি। আমাদের দেশের অনেক মানুষই ডোন্ট রিয়ালাইজ ইট, এটা বোঝে না, ইংরেজি যে গুরুত্বপূর্ণ এটা বোঝে না। অ্যাজ, যেহেতু, এই অ্যাজ বাংলা হলো যেহেতু। অ্যাজ উই আর লিভিং ইন আ ড্যাশ ভিলেজ, যেহেতু আমরা একটা গ্রামে বাস করছি। এখন ঘটনা হচ্ছে কি, গ্রাম মানে দেখেন আমরা যারা শহরে আছি, আমরা শহরটারও তো গ্রাম বললাম কেন? এইটা হলো মূলত একটা ফ্রেজ, এগুলোকে কলোকেশন বলা হয়। এগুলো চাইলেও আপনি চেঞ্জ করতে পারবেন না, এগুলোকে কলোকেশন বলা হয়। যেমন ধরেন আপনি বললেন যে আমি একটা চায়ের দোকানে কাজ করি, কথার কথা, তাহলে আপনাকে বলতে হবে আই ওয়ার্ক ইন আ টি স্টল। কিন্তু আপনি যদি বলেন আমি একটা কফির দোকানে কাজ করি, তখন আর কফি স্টল লেখা যাচ্ছে না, আপনাকে কি লিখতে হচ্ছে? কফি শপ। তার মানে টি এর জন্য স্টল, বাট কফির জন্য শপ, এগুলোকে বলা হয় কলোকেশন। হ্যাঁ, এগুলো ফ্রেজ টাইপের আর কি, এগুলো ফিক্সড। তাহলে বর্তমান পৃথিবীটা, যেহেতু আমরা একটা ভিলেজে, এখন আমরা তো আর ভিলেজ না, এটাকে বলা হয় গ্লোবাল ভিলেজ। গ্লোবাল ভিলেজ কাকে বলা হয়? দেখেন বর্তমান বিশ্বে ঘটনাটা ঘটে গেছে এরকম, আপনারা যারা গ্লোবালাইজেশন পড়ছেন, হ্যাঁ আপনারা যারা গ্লোবালাইজেশন পড়ছেন আপনারা জানেন কি জানেন আপনারা? দেখেন একটু খেয়াল করেন তো বাবা, আমরা যারা গ্রামে বাস করি, প্রত্যন্ত গ্রামে চলে যান, গ্রামে গিয়ে আপনি আপনার বাবার আর দাদার নাম বলেন, 4টা গ্রাম পরেও দেখবেন আপনার বাবারে আর দাদারে মানুষ চেনে। আবার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখেন, আপনি যখন শহরে আসেন, আমার পাশের ফ্ল্যাটের মানুষরা আমি চিনি না। তাহলে গ্রাম, এই বর্তমান বিশ্বটা একটা গ্রামের মতো হয়ে গেছে। গ্লোবালাইজেশন আপনারা পড়ে আসছেন যে দেখেন একটা গ্রামে যেমন একজন মানুষের সুখের দুঃখের খবর জানে, কি হচ্ছে জানে। পুরো পৃথিবীটা এখন ইন্টারনেটের কল্যাণে, গ্লোবালাইজেশনের কারণে, আইটি সেক্টরের কারণে এখন দেখবেন ডোনাল্ড ট্রাম্পের কানে গুলি লাগতেছে বা সে অসুস্থ হয়ে যাইতেছে, এটা আমরা বাংলাদেশ থেকে তথ্য পেয়ে যাইতেছি। হ্যাঁ, আপনার এক বন্ধু বাংলাদেশে, তারে মনে করেন তার বাবা বকা দিছে, আপনি আমেরিকায় বসে বন্ধুর স্যাড স্টোরি শুনতেছেন আর কি, পোস্ট করতেছেন। তার মানে কি, পুরো পৃথিবীটা একটা গ্রামের মতো হয়ে গেছে, এটাকে বলা হয় গ্লোবাল ভিলেজ। তো এখানে একটা অ্যাডজেক্টিভ চাইছে, খেয়াল করেন। যেহেতু আমরা একটা বৈষয়িক গ্রামে বা বিশ্বগ্রামে বাস করছি, ইট হ্যাজ বিকাম এসেনশিয়াল, এটা আমাদের জন্য এসেনশিয়াল হয়ে গেছে। এটা এসেনশিয়াল শব্দটা হচ্ছে গিয়ে একটা অ্যাডজেক্টিভ আর কি। এবার আমাদেরকে বলা হচ্ছে এই অ্যাডজেক্টিভটাকে ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে মডিফাই করা। এখন অনেকে বলতে পারেন ভাই আমরা তো সবসময় জেনে আসছি ভার্বকে মডিফাই করা হয়। হ্যাঁ, কিছু অ্যাডজেক্টিভ আছে যাদের পরে সবসময় ইনফিনিটিভ আসে, এই জন্য বলা হয়েছে অ্যাডজেক্টিভটাকে
ইনফিনিটিভ দিয়ে মডিফাই করো। তাহলে খেয়াল করেন, ইট হ্যাজ বিকাম এসেনশিয়াল, এটা এসেনশিয়াল হয়ে গেছে। কি এসেনশিয়াল হয়ে গেছে? তাহলে আমরা জাস্ট ইনফিনিটিভ ব্যবহার করব, টু লার্ন ইংলিশ। যেহেতু আমরা একটা বৈষয়িক গ্রামে বাস করতেছি, তাই এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হয়ে গেছে। এক গ্রামের সব মানুষ যেমন এক ভাষায় কথা বলে, সারা পৃথিবীটা একটা গ্রামের মতো, সো আমাদের একটা ভাষা জানা দরকার। এই ভাষাটা কি? ইংলিশ। ওকে, এটা আরও অন্যভাবে বলা যেত, ইট ইজ এসেনশিয়াল। আপনি চাইলে এইভাবে ফর আসও বলতে পারতেন, হ্যাঁ, তবে আমাদের কাছে ইনফিনিটিভ চাইছে, আমরা ফর আস নিলাম না। আচ্ছা, তাহলে যেহেতু আমরা একটা বৈষয়িক গ্রামে বাস করতেছি, তাই এটা আমাদের জন্য প্রয়োজন ইংরেজি শেখা, ইংরেজি জানা। এইবার পরের অংশটাতে আমরা চলে আসি, দেখেন। সো তাই ইফ ইউ নো ইংলিশ, যদি আমরা ইংরেজি জানি, এরপর আর কিছু বলে না, দেখেন, উই ক্যান কমিউনিকেট উইথ দ্য পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমরা সারা পৃথিবীর মানুষের সাথে কথা বলতে পারবো, যোগাযোগ করতে পারবো। আচ্ছা, এইখানে দেখেন, ইফ উই নো ইংলিশ আমাদেরকে এখন বলতেছে ভার্বটাকে পোস্ট মডিফাই করতে। তো ভার্বকে পোস্ট মডিফাই করতে বললেই আপনি সবসময় চেষ্টা করবেন কিভাবে প্রশ্নের উত্তর দেওয়ার। কখনো বলতে পারেন, কিন্তু দরকার নাই। ইফ উই নো ইংলিশ, যদি আমরা ইংরেজি শিখি, ওয়েল, ভালোভাবে, অথবা কি বলতে পারি, প্রপারলি, চমৎকারভাবে, হ্যাঁ, নাইসলি বলতে পারেন। হ্যাঁ, এই যে চলে আসছে, দেখেন, ইফ উই নো ইংলিশ ওয়েল, যদি আমরা ভালোভাবে ইংরেজি শিখি, যদি আমরা প্রপারলি ইংরেজি শিখি, যদি আমরা আন্তরিকতার সাথে ইংরেজি শিখি, যদি আমরা চমৎকারভাবে ইংরেজি শিখি, যেভাবে বলেন আপনি, উই ক্যান কমিউনিকেট উইথ পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, আমরা সারা পৃথিবীর মানুষের সাথে কমিউনিকেট করতে পারবো। শিওরলি, নিশ্চিতভাবেই, ইংলিশ হ্যাজ বিকাম অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ আওয়ার ডেভেলপমেন্ট। দেখেন, শিওরলি মানে নিঃসন্দেহে, নিশ্চিতভাবেই ইংরেজি হয়ে গেছে একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট অফ আওয়ার ড্যাশ ডেভেলপমেন্ট, আমাদের উন্নয়নের একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট হয়ে গেছে। তা কি ডেভেলপমেন্ট বাবা? আপনি বলতে পারেন ইংরেজি হয়ে গেছে আমাদের ন্যাশনাল ডেভেলপমেন্টের, কারণ আমাদের জাতিগত উন্নয়ন করতে গেলে ন্যাশনাল ডেভেলপমেন্ট। এই যে দেখেন, নাউন, আপনি প্রশ্ন করেন কেমন ডেভেলপমেন্ট, কেমন উন্নয়ন? জাতীয় উন্নয়ন। কেমন উন্নয়ন? কেমন উন্নয়ন? অর্থনৈতিক, এই যে ইকোনমিক। আর অনেক কিছু লিখতে পারবেন, ঠিক আছে? ওয়াও, এই তো মাশাআল্লাহ, আপনারা অনেকেই উত্তর দিচ্ছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, চমৎকার হচ্ছে, এই তো শাহরুখ, জাকারিয়া, রহিমা রাহি, মাশাআল্লাহ, আব্দুল্লাহ সানি, সিফাত ভাই, উৎস, অনির্বাণ, এই তো ধন্যবাদ অনির্বাণ, মোর্শেদুল ইসলাম, আচ্ছা সালমান, আচ্ছা নাফিসা, আবু হাসান, সুন্দর হচ্ছে। এই যে আরেকজন বলতেছেন সোশ্যাল, হ্যাঁ, এই যে দেখেন সোশ্যাল, এই যে হয়ে গেছে সোশ্যাল। হবে না মানে আপনারা বলছেন আর হবে না, ওর বাবা হবে। এবার দেখেন, দিস ল্যাঙ্গুয়েজ এনশিওরস, এই ভাষাটা এনশিওর করে, নিশ্চিত করে, অ্যান্ড ড্যাশ অ্যাক্সেস। আচ্ছা দেখেন, আপনি যদি ইংরেজি জানেন, আপনি পৃথিবীর সব দেশে অ্যাক্সেস করতে পারবেন। অ্যাক্সেস মানে কি? সবার সাথে যোগাযোগ করতে পারবেন, সব জায়গায় আপনার প্রবেশাধিকার থাকবে। অ্যান্ড যেহেতু আছে, এটাও একটা ফ্রেজের মতো আর কি, ইজি অ্যাক্সেস। হ্যাঁ, আপনার জন্য এটা খুব সহজ হয়ে যাবে সব জায়গায় অ্যাক্সেস করা বা প্রবেশ করা, টু অল দ্য ইনফরমেশন ইন দ্য ওয়ার্ল্ড কম্পিউটার্স। এখন ইংরেজি যে জানে না, তিনি কিন্তু কম্পিউটারে সব তথ্য পাবে না। এখন অনেকে বলতে পারেন, কেন আমি চ্যাট জিপিটি দিয়ে ট্রান্সলেট করব? ভাই, চ্যাট জিপিটি দিয়ে ট্রান্সলেশন সবসময় ভালো হয় না। যেমন শুরুতে যখন গুগল ট্রান্সলেটর আসছিল, হ্যাঁ, তখন আপনি যদি ওকে গিয়ে বলতেন যে বেবি আই লাভ ইউ, গুগল ট্রান্সলেটর তখন ট্রান্সলেট করতো, শিশু আমি তোমাকে ভালোবাসি। ভাই, আমি আমার বউরে যখন বেবি ডাকি, আমি কি ওরে শিশু বলি? ও তো আমার শিশুর মা। তাহলে বেবি দিয়ে যে জান বোঝায়, সুইট হার্ট বোঝায়, এটা কিন্তু অনেক সময় চ্যাট জিপিটি বুঝবে না। বুঝতে পারছেন তো? হ্যাঁ, যেমন আগে আপনি যদি বলতেন যে আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী, দেখবেন চ্যাট জিপিটি বা ওই আপনার গুগল ট্রান্সলেটর লিখতো আই সুগার ইউ, আমি চিনি গো চিনি তোমারে। চিন্তা করছেন তো? সবসময় আপনার চ্যাট জিপিটি কাজে আসবে না। আর চ্যাট জিপিটি দেখে যারা মানে মনে করেন শতভাগ কারেক্ট, ওনারা বোকার স্বর্গে আছেন ভাই। চ্যাট জিপিটি মাঝে মাঝে কনফিডেন্টলি আপনারা ভুল উত্তর দিবে। আপনি চ্যাট জিপিটিতে গিয়ে বলবেন যে কাজলা দিদি কবিতাটি নজরুল কবে লিখেছিলেন, তো প্রথমে আপনারা বলতে পারেন না, কিন্তু নজরুল লেখে নাই, যতীন্দ্রনাথ বাগচি না কি জানো, হ্যাঁ উনি লিখছেন। আপনি তখন তাকে জোর দিয়ে বললেন, আরে না, 1773 সালে তো নজরুল লিখছিলেন। তখন আবার কবি 1773 তো নজরুল হয় নাই। আপনি যখন তারে পেঁচাইতে থাকবেন, সে বলবে হ্যাঁ হয়তো এটা নজরুল বলছিলেন। দেখবেন চ্যাট জিপিটির তথ্য আপনি সবসময় কারেক্ট করতে পারবেন না, মানে কারেক্ট হিসেবে ধরে নিতে পারবেন না।
তো যাই হোক, যেটা বলতেছিলাম আমরা কি, যে দিস ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটা এনশিওর করবে, নিশ্চিত করবে আপনার ইজি অ্যাক্সেস। হ্যাঁ, এখানে এ থাকলে আমরা ফ্রি অ্যাক্সেস বলতে পারতাম, ইজি অ্যাক্সেস এটা একটা ফ্রেজ, টু অল দ্য ইনফরমেশন ইন দ্য ওয়ার্ল্ড কম্পিউটার্স, পৃথিবীর সব কম্পিউটারের তথ্য আপনি তখন নিতে পারবেন। হ্যাঁ, এইবার দেখেন পার্টিসিপল ফ্রেজ চাওয়া হয়েছে আপনার কাছে। হ্যাঁ, উই ক্যান প্রোগ্রেস পার্সোনালি অ্যান্ড প্রফেশনালি, আমরা ব্যক্তিগতভাবে এবং প্রফেশনালি উন্নয়ন করতে পারি। তো আমাদেরকে বলা হয়েছিল, আপনাদের মনে আছে, একটা সাবজেক্ট পরপর দুইটা কাজ করলে, বাবা আমরা না বলে আসছি, যেই কাজটা আগে হয় সেটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হয়। তাইলে উই ক্যান প্রোগ্রেস পার্সোনালি, আমরা ব্যক্তিগতভাবে উন্নয়ন করতে পারি, পেশাগতভাবে উন্নয়ন করতে পারি। তাহলে কিছু একটা করে তারপরে, যেহেতু এটা ইংলিশ শেখা সম্পর্কে, তাহলে আমরা কি বলতে পারি, লার্নিং ইংলিশ, ইংরেজি শিখে। এইবার দেখেন উই ক্যান প্রোগ্রেস পার্সোনালি অ্যান্ড প্রফেশনালি। ওকে, অথবা আপনি এভাবে বলতে পারেন বিং, অথবা বিকামিং এক্সপার্ট। এক্সপার্ট না বলে আপনি এখানে আরেকটা শব্দ ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে কম্পিটেন্ট। কম্পিটেন্ট মানে দক্ষ, কম্পিটেন্ট। তাহলে বিং কম্পিটেন্ট ইন ইংলিশ, ইংলিশে দক্ষ হয়ে আমরা ব্যক্তিগতভাবে এবং পেশাগতভাবে উন্নয়ন করতে পারি। চিন্তা করছেন বাবা, কত সহজে হয়ে যায় এগুলো, একদম খুব সহজ। এই যে দেখেন হয়ে গেছে কিন্তু। এরপর দেখেন, ইফ উই ফেল টু হ্যাভ আ গুড কমান্ড অফ ইংলিশ, যদি আমরা ইংরেজির একটা ভালো কমান্ড বা দক্ষতা, এখানে কমান্ড মানে আদেশ না, দক্ষতা অর্জন করতে না পারি, উই উইল ল্যাগ বাহাইন্ড। ল্যাগ বাহাইন্ড মানে হলো পিছিয়ে পড়া, আমরা পিছিয়ে পড়বো। আমাদের কাছে একটা অ্যাডভার্বিয়াল চাইছে আর কি। তাহলে আমরা কি বলতে পারি, উই উইল ল্যাগ বাহাইন্ড। কখন, কোথায়, কিভাবে প্রশ্ন করলে আমরা অ্যাডভার্বিয়াল পাবো, উই উইল ল্যাগ বাহাইন্ড। হ্যাঁ, ল্যাগ বাহাইন্ড ক্লিয়ারলি, আমরা পরিষ্কারভাবেই পিছিয়ে পড়ব। অথবা আপনি এভাবে বলতে পারেন ইন দ্য লং রান। ইন দ্য লং রান মানে হচ্ছে পরবর্তীতে, অথবা লেটার, অথবা অথবা আপনি লিখতে পারেন ইন কামিং ডেইজ। তাহলে আমরা কি বলতে পারি বাবা, যদি আমরা ইংরেজিতে দক্ষতা অর্জন করতে মানে না পারি, উই উইল ল্যাগ বাহাইন্ড, আমরা পিছিয়ে পড়বো ইন দ্য কামিং ডেজ, সামনের দিনগুলোতে। অথবা বলতে পারেন লেটার, পরবর্তীতে, অথবা ইন দ্য লং রান, পরবর্তীতে। পরিষ্কারভাবেই আমরা পিছিয়ে পড়বো। অনেক কিছু লেখা যায়, ইভেন আপনি হয়তো 4টা ওয়ার্ড লিখে দেবেন যেটা আমার চেয়ে বেটার হবে। ঠিক আছে, এই তো মাশাআল্লাহ, সিফাত লিখছেন বিং ফ্লুয়েন্ট। জাকারিয়া রাহাত বলতেছেন নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। যাক, বুঝতে পারছি। আচ্ছা, তাইলে এবার আসেন তো পরেরটাতে আমরা কি পাচ্ছি দেখেন, উইথ ডেমনস্ট্রেটিভ চাইছে, কিন্তু আমরা ডেমনস্ট্রেটিভ মানে 4টা, দিস, দিস, দ্যাট এবং দোজ। তাহলে দেখেন উইথ, একটা ভাষার কথা বলা হচ্ছে, বারবার বলা হচ্ছে, কাছের জিনিস হয়ে গেছে। উইথ দিস ল্যাঙ্গুয়েজ, এই ভাষার মাধ্যমে বা এই ভাষা দিয়ে উই ক্যান গেট অ্যাক্সেস টু আর্ট, আমরা আর্টে প্রবেশ করতে পারবো, লিটারেচার, সাহিত্যে যাইতে পারবো, অ্যান্ড কালচার ফ্রম ভ্যারিয়াস কান্ট্রিজ, বিভিন্ন দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি সব কিছু জানতে পারবো আমরা। হ্যাঁ, সো ইট ইজ ক্লিয়ার দ্যাট, তাই এটা পরিষ্কার যে ইংলিশ ইজ ড্যাশ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এইখানে আমাদের কাছে চাওয়া হয়েছে কি বাবা, অ্যাডভার্ব। তাহলে দেখেন আপনাদেরকে আমি বলেছিলাম, আপনাদের মনে আছে, আমি বলছিলাম V3 মানেই হলো অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এই দেখেন আমি মনে করাই দিই আপনাদেরকে, লিখে দেখাই, ভার্বের 3 নাম্বার ফর্ম মানেই কিন্তু অ্যাডজেক্টিভ। একটু আগে বলে আসছি বাবা, হয়তো ভুলে গেছেন, আমি আরেকবার মনে করাই দিই। এই যে দেখেন আমি বলছিলাম নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়, তাই তো? আর আপনারা যে জিনিসটা মাথায় রাখবেন, V3 কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে, এটা আমি এখানে দেখাইছি। যেমন চেয়ার, প্রশ্ন করেন কেমন চেয়ার, উত্তর আসতেছে নাইস চেয়ার, এটা একটা অ্যাডজেক্টিভ। প্রশ্ন করেন কেমন চেয়ার, উত্তর আসতেছে ব্রোকেন চেয়ার। এই যে ভার্বের 3 নাম্বার ফর্ম অ্যাডজেক্টিভের কাজ করছে। ঠিক আছে, ভার্বের 3 নাম্বার ফর্ম কিসের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে অ্যাডজেক্টিভের সামনে আমাদের কি লিখতে হবে, অ্যাডজেক্টিভের সামনে আমাদেরকে অ্যাডভার্ব লিখতে হবে। এই যে দেখেন, সো ইট ইজ ক্লিয়ার দ্যাট, তাই এটা পরিষ্কার যে ইংলিশ ইজ স্পোকেন, ইংরেজি বলা হয়, অ্যাডভার্ব দেওয়া হয়েছে। তাহলে কিভাবে বলা হয়, ওয়াইডলি। বুঝতে পারছেন তো, ইংলিশ ইজ ওয়াইডলি স্পোকেন, ইংরেজিটাকে ব্যাপক হারে ব্যবহার করা হয়। আপনি বলতে পারেন হিউজলি স্পোকেন,
অল ওভার দ্য ওয়ার্ল্ড, বিশ্বব্যাপী। ঠিক আছে, তাহলে এইভাবে আপনি যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবেন। ঠিক আছে ডিয়ার, এই যে দিনাজপুর বোর্ড 25, এইটা হলো আপনাদের অত্যন্ত সহজ একটা প্যাসেজ। আপনারা জানেন, ছোটবেলাতেই আপনারা পড়ে আসছেন যে থার্স্টি ক্রো, তাই না, একটা তৃষ্ণার্ত কাক। আপনি গল্পটা জানেন। দেখেন এখন এই যে গ্যাপ ফিলিংয়ের যে রুলগুলো পড়তেছেন, এটাই আপনি উইথ ক্লুজ উইদাউট ক্লুজে অ্যাপ্লাই করতে পারবেন। উইথ ক্লুজ উইদাউট ক্লুজে এই রুলগুলো অ্যাপ্লাই করেই আপনি আল্লাহর রহমতে অসম্ভব ভালো করতে পারবেন। এই যে দেখছেন আমাদের একজন বললেন কমনলি, হ্যাঁ এই চমৎকার কথা, কমনলি লেখা যায়। হ্যাঁ, আপনি ট্রাই করলেই পারবেন। আচ্ছা, তাহলে এইটা হলো আপনাদের হোমওয়ার্ক, এটা একটু বাসায় ট্রাই করেন। আমি এটা না করে দিই, আমি এটা করে দিচ্ছি না, এটা আপনারা বাসায় ট্রাই করেন হোমওয়ার্ক। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এটা হোমওয়ার্ক হিসেবে থাকলো। দেখছেন এটা একটু বড় সড়ই ছিল আর কি, সহজ জিনিস, আহামরি কঠিন না। এইবার রাজশাহী বোর্ড 2024-এর একটা প্রশ্ন ছিল, ট্রিজ আর এসেনশিয়াল ফর মেইনটেনিং ইকোসিস্টেম। বাস্তু সংস্থান বা ইকোসিস্টেমকে মেনটেন করার জন্য ট্রিজ ইম্পর্টেন্ট। আমি জাস্ট 2-3টা প্রশ্নের উত্তর করে দেবো, হ্যাঁ, দিয়ে ক্লাস আজকে শেষ করাই দেবো। জাস্ট আসেন আমরা একটু মিলেমিশে করি কাজ বাবা। হ্যাঁ, মফিদুল শেখ বলতেছেন আমি কলকাতা থেকে আসছি, ধন্যবাদ মফিদুল শেখ। সঞ্জিদা, এতে নাফিসা, ইশরাত জাহান জারিন, মাশাল্লাহ সুন্দর লিখছেন। মোর্শেদুল ইসলাম, মার্জিয়া রহমান লাবণী, এই তো দুর্দান্ত, থ্যাংক ইউ। তাহলে দেখেন ট্রিজ সম্পর্কে অ্যাপোজিটিভ দেন, মনে আছে তো? আমরা বলেছিলাম যে অ্যাপোজিটিভ হচ্ছে, আপনাদেরকে মনে করাই দিই, দেখেন আমরা বলেছিলাম যে অ্যাপোজিটিভ হচ্ছে নাউনের দ্বিতীয় পরিচয়, যেটা সাধারণত কমা দিয়ে পৃথক করা থাকে। ভুলে গেছেন বাবা? অ্যাপোজিটিভ হচ্ছে দ্বিতীয় পরিচয়, যেটা কমা দিয়ে পৃথক করা থাকে। এই কই গেলা? এই যে যেমন দেখেন আপনি বলতে পারেন শান্ত আওয়ার ক্যাপ্টেন, শান্তকে আমাদের ক্যাপ্টেন, আমাদের ক্যাপ্টেনকে শান্ত। এই যে এখানে মিস্টার রাকিবকে দ্য প্রিন্সিপাল অফ দিস কলেজ। হ্যাঁ, এইভাবে খুব ইজিলি আমরা কভার করতে পারি। আসেন তাহলে আমরা এইটার একটু দেখি। দেখেন ট্রিজটা কি বলেন তো? গাছ কি? গাছকে বলা হয় পৃথিবীর ফুসফুস, চমৎকার একটা শব্দ। আপনি বলতে পারেন দ্য লাংস অফ দ্য ওয়ার্ল্ড। এই যে দেখেন গাছ পৃথিবীর ফুসফুস। আবার কি বলতে পারেন? গাছ, হ্যাঁ, পরিবেশের বন্ধু অথবা আমাদের বন্ধু বলতে পারেন আওয়ার ফ্রেন্ডস। গাছ অনেকগুলো আছে তাই ফ্রেন্ডস লিখতে হবে, ঠিক আছে? আবার লিখতে পারেন গাছ অ্যান্ড ইম্পর্টেন্ট। অ্যান্ড কেন হলো? কারণ সবগুলো গাছ মিলেই একটা উপাদান, অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট। অনেক কিছু লেখা যায়। দেখেন গাছ আমাদের পরিবেশের একটা গুরুত্বপূর্ণ অংশ বা উপাদান। দেখেন গাছগুলো বা গাছেরা। আর এসেনশিয়াল, আমরা শিয়াল বলি, উচ্চারণ শল, ফর মেইনটেনিং ইকোসিস্টেম, ইকোসিস্টেমকে মেনটেন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। উইদাউট ট্রিজ, গাছ ছাড়া, দ্য ব্যালেন্স অফ ইকোসিস্টেম উইল বি লস্ট। বাস্তু সংস্থানের যে ব্যালেন্সটা, সামঞ্জস্যটা, সেটা হারিয়ে যাবে। এই যে লসটা এখানে ভার্ব, হ্যাঁ, ভার্ব হিসেবে বসছে, হারিয়ে যাবে। আমাদের কাছে চাওয়া হয়েছে কি? ভার্বকে মডিফাই করতে বলছে। তো আমরা জানি ভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। তাহলে আপনি জাস্ট ভার্বটাকে কিভাবে দিয়ে প্রশ্ন করেন, হ্যাঁ, বা কখন হারিয়ে যাবে, কোথায় হারিয়ে যাবে, কখন কোথায় কিভাবে, প্রশ্ন উত্তরেই আমরা অ্যাডভার্ব পাই। তাহলে আমরা কি বলতে পারি? দেখেন উইদাউট ট্রিজ, গাছ ছাড়া, দ্য ব্যালেন্স অফ আওয়ার ইকোসিস্টেম উইল বি কমপ্লিটলি লস্ট, পুরোপুরি হারিয়ে যাবে, বা ভয়ঙ্করভাবে কি বলতে পারেন? সিরিয়াসলি। এটার চমৎকার একটা শব্দ আছে ড্রাস্টিক্যালি, হ্যাঁ। ট্রিজ প্রোভাইড আস উইথ ড্যাশ এলিমেন্টস। এই যে এলিমেন্টস হচ্ছে নাউন। দেখেন এটা জাস্ট মডিফাই করতে বলছে, কি দিয়ে করবেন? আপনি তো জানেন নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, হ্যাঁ। তাহলে আমরা বলবো ট্রিজ প্রোভাইড আস এলিমেন্টস। তাহলে আপনি বলতে পারেন ডিফারেন্ট, দেখেন বিভিন্ন উপাদান। আবার আপনি বলতে পারেন গুরুত্বপূর্ণ, এই যে বলতে পারেন ভাইটাল, বলতে পারেন ইম্পর্টেন্ট। তাহলে ট্রিজ প্রোভাইড আস ইম্পর্টেন্ট এলিমেন্টস, গাছ আমাদেরকে গুরুত্বপূর্ণ উপাদান দেয়, প্রয়োজনীয় জিনিস দেয়। হুইচ উই ক্যান নট লিভ, দেখেন উইদাউট হুইচ, যা ছাড়া আমরা বাঁচতে পারবো না এই পৃথিবীতে। ইট ইজ আ ম্যাটার অফ
ড্যাশ কনসার্ন, কনসার্ন মানে উদ্বেগ নাকি উদ্বেগ কি বলে দেখেন। তাহলে দেখেন এইটা খুব দুঃখের বিষয় যে ইটস আ ম্যাটার অফ গ্রেট কনসার্ন, বুঝতে পারছেন তো, হিউজ কনসার্ন বলতে পারেন। হ্যাঁ, আমাদের একটা অ্যাডজেক্টিভ দরকার, এটা খুবই দুঃখের বিষয়। তাহলে দেখেন এই যে নাউনের সামনে কি লাগে, অ্যাডজেক্টিভ লাগে, গ্রেট শব্দটা, এটা একটা বড় উদ্বেগের বিষয় যে উই আর ফেলিং ট্রিজ। মাথায় রাখবেন, মাথায় রাখবেন, পড়ে যাওয়ার ইংরেজি হচ্ছে এই যে ফল, ফল থেকে আসছে ফেল, এটা হলো পতিত হওয়া, পড়ে যাওয়া। হ্যাঁ, এই যে পড়ে যাওয়া। আবার এই যে V1 ফেল, এই ফেল মানে হলো গাছ কাটা, গাছ কাটা, এটা V1। এটার V2 কি জানেন, ফেলড, ফেলড। দেখেন উই আর ফেলিং ট্রিজ, দুঃখের বিষয় হলো আমরা গাছ কাটতেছি। এখন ভার্বকে পোস্ট মডিফাই করতে বলছে, ভার্বকে পোস্ট মডিফাই করে কি দিয়ে, অ্যাডভার্ব দিয়ে। তা আমরা গাছ কাটতেছি, কিভাবে কাটতেছি, নির্বিচারে, ইনডিসক্রিমিনেটলি। হ্যাঁ দেখেন, নির্বিচারে, ইনডিসক্রিমিনেটলি। অথবা নির্দয়ভাবে, কিভাবে গাছ কাটতেছি, হার্টলেসলি, মার্সিলেসলি, এই যে মার্সিলেসলি। হ্যাঁ, র্যান্ডমলি, আবার বলতে পারেন অ্যাট র্যান্ডম, মানে কি বাস বিচার ছাড়াই, অ্যাট র্যান্ডম। দেখছেন অনেকভাবে লেখা যায়। হ্যাঁ, অথবা ইনডিসক্রিমিনেটলি, যেভাবেই বলেন। হ্যাঁ, হার্টলেসলি, অ্যাবান্ডান্টলি, এই যে নাফিসা চমৎকার একটা শব্দ লিখছেন। হ্যাঁ, এই যে দেখছেন ইনডিসক্রিমিনেটলি, চমৎকার চমৎকার সব শব্দ লেখা যায়, দেখছেন। আচ্ছা, তাহলে আমার বিশ্বাস ইনশাল্লাহ আপনারা এটা পারবেন। তাহলে এইটাই ছিল, মানে এই পর্যন্তই ছিল আমাদের আজকের মডিফায়ারের ক্লাসটা। আপনাদের কাছে আশা করি ক্লাসটা ইনশাল্লাহ ভালো লেগেছে। তো আপনাদের যে ভাই বোনেরা আছে বা আপনারা যারা চান, আপনারা চাইলে আমাদের FRB কোর্সটাতে যুক্ত হয়ে যেতে পারেন। ওইখানে আপনারা আমাকে ইংরেজি ক্লাসে পাচ্ছেন ইনশাল্লাহ। আর আমরা চেষ্টা করব আরও দুটো ক্লাস আপনাদের সাথে নেয়ার। আমাদের ক্লাসগুলো দেখলে বুঝতে পারবেন যে আমরা কি পরিমাণ ডেডিকেশন নিয়ে এবং কি পরিমাণ স্টাডি করে কত কঠিন টপিকগুলোকে সহজ করে আপনাদের জন্য মানে প্রকাশ করার চেষ্টা করি, বা আপনাদের জন্য আসলে আমাদের টিচারদেরকে কতটুকু খাটতে হয়। মানে আমরা এই জন্যই বেশি করে খাটি যাতে আপনাকে কম খাটতে হয়, ঠিক আছে বাবা, এই আর কি। বাট আমরা যখন আপনাদেরকে একটা জিনিস দেখাই দিই বা আমরা যখন পড়াচ্ছি, আপনার যেই কাজটা, আপনি এটা 2বার রিভিশন দেন ইনশাআল্লাহ। জাস্ট এভাবে যদি একটু পড়াশোনা করেন, আপনার ইংরেজিতে আর সমস্যা থাকবে না। আর এখন যেগুলো শিখতেছেন এগুলো আপনাকে ভার্সিটি অ্যাডমিশনে গিয়ে হেল্প করবে। আর আপনারা এই যে ইন্টারমিডিয়েটে যারা আছেন, লাইফে লাস্ট বাংলায় পড়তেছেন, আপনারা যখন অনার্স মাস্টার্স করবেন, আপনাদের সব সাবজেক্ট কিন্তু ইংরেজিতে পড়তে হবে। ওয়ার্ল্ড ক্লাস বই মানেই তো ইংরেজিতে পড়তে হবে। সো মাথায় রেখেন, ইংরেজিতে বস হইতে হবে বাবা। হ্যাঁ, তো ভালো থাকেন আপনারা, ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম, আদাব, আল্লাহ হাফেজ, তারা।